আমি জুম ইন করেই নিচ্ছি প্রথমে, আশা করি দেখতে পাবা। ওকে, তো প্রথম দেখো আমরা ফ্রেজটা পড়বো, দেন মিনিংটা পড়বো, এবং এর বাংলা মিনিংটা তুমি যদি জানতে চাও জেনে রাখবা, বাট আসলে এই ফ্রেজগুলো দেখলেই বুঝবা জিনিসটা কি বুঝায়। ওকে, এখন দেখো প্রথম যেটা বলছে, ওয়ান হু স্টাডিজ দ্য ইভলিউশন অফ ম্যানকাইন্ড, একজন যে মানব জাতির উত্থান বা অগ্রগতি এইটা নিয়ে পড়াশোনা করে, স্টাডি করে, তাকে আমরা কি বলবো? ওই যে যেটা বলতেছিলাম, অ্যানথ্রোপোলজিস্ট। যে ব্যক্তি মানব জাতির এই ইভলিউশন নিয়ে গবেষণা করবে, পড়াশোনা করবে, তাকে আমরা বলবো অ্যানথ্রোপোলজিস্ট। এটা ব্যক্তিকে নির্দেশ করে, ঠিক আছে? সায়েন্টিস্ট, লজিস্ট, টেকনোলজিস্ট, ঠিক আছে, অ্যানথ্রোপোলজিস্ট। আর অ্যানথ্রোপোলজি যখন বলবা, তাহলে স্টাডি অফ ইভলিউশন অফ ম্যানকাইন্ড ইজ কল্ড অ্যানথ্রোপোলজি। আর দ্য পার্সন who studies the evolution of mankind, he is called anthropologist. নৃতত্ত্ববিদ ব্যক্তিকে বলবো, নৃতত্ত্ববিদ্যা সেই স্টাডিটাকে বলবো। ওকে, এরপর আসো, ওয়ান হু ওয়াকস এট নাইট, যে রাত্রে হাঁটে, তাকে আমরা কি বলি? নক্ট অ্যাম্বুলিস্ট। দেখো আমরা এখান থেকে একটা জিনিস শিখবো, অ্যাম্বু। অ্যাম্বু শব্দের অর্থ হচ্ছে গতিশীল, মুভিং। অ্যাম্বুলেন্স, ওই জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গাতে অনেক জিনিস রোগীকে বিশেষ করে মুভ করতে হেল্প করে, এই জন্য ওর নাম অ্যাম্বুলেন্স। তো অ্যাম্বু শব্দটা যেখানেই পাবা মনে করবা অ্যাম্বু মানেই মুভিং, ঠিক আছে? আর নক্ট, নকটিউর্নাল, তোমরা পড়ছিলে না, এটা হচ্ছে নাইটের অ্যাডজেক্টিভ ফর্ম। সো নক্ট শব্দের অর্থ নাইট, সো নক্ট অ্যাম্বুলিস্ট মানে যে রাত্রে মুভ করে, হাঁটে ঘুমের মধ্যে, ঠিক আছে? তাহলে এটা একটু দেখবা, আমরা কিন্তু অ্যাম্বুটা অনেক জায়গাতে পাবো, এটা একটু দেখবা, ঠিক আছে? এরপর দেখো, ওয়ান হু ওয়াকস ইন স্লিপ, এটা রাত্রে যে হেঁটে চলে বেড়ায় তাকে আমরা নকট্যাম্বুলিস্ট বলি সাধারণত। আর যে ঘুমের মধ্যে হাঁটে, সমনোলেন্স শব্দটা শুনেছো? সমনোলেন্স মানে ঘুম ঘুম ভাগ। তো SOMN, সম মানেও স্লিপকে ইন্ডিকেট করে, SOMN, সম। সম শব্দের অর্থ হচ্ছে, বা সমনা শব্দের অর্থ হচ্ছে ঘুম বুঝায়, স্লিপ বুঝায়, ঠিক আছে? তাহলে সম প্লাস অ্যাম্বুলিস্ট মানে কি? অ্যাম্বুলিস্ট মানে হেঁটে বেড়ায়, মুভ করে, কখন? ঘুমের মধ্যে, সম অ্যাম্বুলিস্ট। তাহলে সম অ্যাম্বুলিস্ট মানে যে ঘুমের মধ্যে হাঁটে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এরপর দেখো, ওয়ান হু হান্টস অ্যাট নাইট, নকটিউর্নাল। তো আমি যেটা বলতেছিলাম, নাইটের অ্যাডজেক্টিভ ফর্ম নকটিউর্নাল। তো যেসব প্রাণীরা রাতে সজাগ থাকে তাদের আমরা নকটিউর্নাল বলে থাকি। তো অ্যাকচুয়ালি হান্ট বলতে তুমি যদি নিম্ন স্তরের প্রাণীর কথা ভাবো, মানুষ কি করে? মানুষ দিনে জেগে থাকে, রাত্রে ঘুমায়। আর নিচু স্তরের বিভিন্ন প্রাণী যেমন বাদুড়, পেঁচা, এরা দিনের বেলা ঘুমায়, রাত্রে জেগে থাকে। তো তাদের জীবন, বা তুমি লোয়ার ক্লাসের যদি জীবনের কথা চিন্তা করো, তারা আসলে হান্ট বা শিকার করে জীবন চালায়। সো হান্ট শব্দটা আসছে, বা এখানে লিভিংও বলতে পারো, অন হু আর্নস লিভিং অ্যাট নাইট। তো সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো? নকটিউর্নাল। এটা কিন্তু নাইটের অ্যাডজেক্টিভ ফর্ম, এটা মনে রাখিও, NIGHT, নাইটের অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে? ল্যাটিন অ্যাডজেক্টিভ যখন পড়েছিলাম তখন পড়েছিলাম। এরপর আসো, এটা আসলে অতটা ইম্পর্টেন্ট না, ওয়ান হু ওয়াকস অন রোপ। রোপ বা দড়ির উপর যারা হাঁটে বিভিন্ন খেলার মধ্যে দেখবা, তাদেরকে আমরা বলি ফান অ্যাম্বুলিস্ট। তো এখন তুমি ফান ওয়ার্ডটা দিয়ে মনে রাখতে পারো যে তারা আসলে আমাদের আনন্দ দেওয়ার জন্য হেঁটে বেড়ায়, বা সার্কাস তো মানুষকে আনন্দ দেওয়ার জন্যই, সো আমরা তাদেরকে ফান অ্যাম্বুলিস্ট বলছি। ওকে, এরপর এটা লাগবে, অন হু সেলস মিট, যে মাংস বিক্রি করে, তাকে আমরা কি বলি? মাংস বিক্রেতা। বা অ্যাকচুয়ালি মাংস বিক্রেতারা শুধু মাংস বিক্রি করে না, তারা দেখা যায় যে গরু, ছাগল এগুলো জবাই করে, জবাই করে মাংসটা বিক্রি করে। সো তাদেরকে আমরা কসাই বলি, ঠিক আছে? তাইলে অন হু সেলস মিট, এখানে কসাইকে ইন্ডিকেট করা হয়। এবং কসাই শব্দের ইংরেজি রূপটা কি বলতো? বুচার। এটা স্পেলিং এর জন্য লাগে বুচার, বাটচার। দেখো বানানটা কিরকম, আমরা উচ্চারণ করি বুচার, বাট বানানটা হচ্ছে বাট প্লাস চার, ঠিক আছে? এই টিটা অ্যাবসেন্ট থাকে, বুচার। এটা একটু দেখিও, বুচার মানে কসাই, এবং আমরা ফ্রেজ হিসেবে বলতে পারি অন হু সেলস মিট, যে মাংস বিক্রি করে। ওকে, এরপর আসো, এটাও ইম্পর্টেন্ট, অন হু মেন শুজ, একজন যে জুতা সারাই করে তাকে আমরা কি বলি? মুচি বলে থাকি। তো মুচি শব্দটার ইংরেজি রূপটা কি? কবলার। এটা তুমি অবশ্যই ছোটবেলাতে পড়ে ফেলছো, সো জানারই কথা। কবলার, কবলার মানে কিন্তু মুচি। তো এখানে স্পেলিংটা দেখবা, কবলার বানানে কয়টা বি? দুইটা বি। অনেকে COB এলিয়ার কবলার বানান করে থাকে, বাট এখানে কিন্তু বি দুইটা, এটা একটু মার্ক করে রাখবা। এরপর আসো, অন হু রিডস দ্য পাম, যে হাত পড়ে থাকে, বা আমরা যেটাকে বলি যে হাত দেখে থাকে। অনেকে আছে না যে হাত দেখে ভাগ্য বলে দেয়, তো যারা এই কাজটা করে তাদের কথাই বলা হয়েছে অন হু রিডস পাম, অর্থাৎ যারা হাত দেখে থাকে তাদেরকে আমরা কি বলি? পামিস্ট। পামিস্ট, হস্তরেখা বিশারদ। বাংলাতে আমরা হস্তরেখা বিশারদ বলি। ও পাশে আছে বাংলাটা লেখা, তুমি দেখে নিও। কথা হচ্ছে যে কেন ওরকম নাম হইলো? পাম, পাম মানে হাতের তালু,
ওখান থেকেই আসছে। আমরা বলি সবসময় যে ব্যক্তির রিলেশন যেখানে থাকবে, ব্যক্তিকে বুঝাবে একটা কাজের সাথে। একটু আগে যেটা দেখলে অ্যানথ্রোপোলজিস্ট, পাম থেকে পামিস্ট, একইভাবে এই নাউনটা এসেছে। এরপর আসো অন হু প্ল্যানস অ্যান্ড ড্রস দ্য ডিজাইন অফ বিল্ডিং, যে বিভিন্ন বিল্ডিং বা বিভিন্ন আর্কিটেকচার বানানোর জন্য প্ল্যান অ্যান্ড ডিজাইন করে, তাকে আমরা কি বলি এটা জানো তোমরা? আর্কিটেক্ট। আর্কিটেক্ট এটা কিন্তু ওই ব্যক্তিকে বোঝাচ্ছে যে বিভিন্ন ডিজাইন করে, ওই ব্যক্তিকে আমরা আর্কিটেক্ট বলি। আর আর্কিটেকচার হচ্ছে যে বিল্ডিং বা যে জিনিসটা আসলে বানাচ্ছে সে, এটা কিন্তু জানতে হবে। আর্কিটেকচার, আর্কিটেক্ট যে বানাচ্ছে তাকে বলছে আর্কিটেক্ট। আর্কিটেকচার মানে যেটা তৈরি করছে সে। আচ্ছা, এরপর দেখো অন হু ওয়ার্কস ফর ফ্রি, যে ফ্রিতে বা কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ করে তাকে আমরা কি বলি? ভলান্টিয়ার। এটা অবশ্যই তুমি জানো। তো এটা জানো, বাট স্পেলিং এ মাঝে মধ্যে ঝামেলা লাগে, একটু দেখবা। টিয়ার, আমরা অনেক সময় ভলেন্টিয়ার বলি। তো ভলেন্টিয়ার উচ্চারণের কারণে স্পেলিংটাতে ঝামেলা লাগে। তুমি একটু উচ্চারণটা শুদ্ধভাবে করবো, ভলান্টিয়ার। লান টি আর, টি আর কিন্তু একটু অন্যরকম, টি ডাবল ই আর, টি আর। ঠিক আছে, এরপর আসো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা জিকেতে পড়ছিলাম প্রথম, জিনিসটা একটু উইয়ার্ড লাগছিল। অন হু কালেক্টস পোস্টেজ স্ট্যাম্প, অনেকে আছে পুরানো স্ট্যাম্প কালেক্ট করে, এবং যে কোনো পুরানো জিনিসই কিন্তু একসময় অনেক অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, এটা এমন একটা জিনিস। সো এখনো এই কাজ অনেকে করে, পুরোনো দিনের স্ট্যাম্প কালেক্ট করে। তো এই কাজটাকে বলা হয় ফিলাটেলি, অর্থাৎ স্ট্যাম্প কালেক্ট করার যে ঘটনা বা ব্যাপারটা, এটাকে ফিলাটেলি বলা হয়। আর যে কাজটা করে তাকে বলা হয় ফিলাটেলিস্ট। দেখো, ফিলাটেলিস্ট। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং শখের বসে আসলে অনেকেই করে। ওকে, এরপরে এটা একটু দেখতে পারো, প্লেস হোয়ার কারেন্সি নোটস এন্ড কয়েন্স আর কিপড ইন এ ব্যাংক। তো ব্যাংকের যে জায়গাটাই টাকা পয়সা সম্পদ জমা থাকে সেটাকে আমরা কি বলি? ভল্ট বা কোষাগার। এটা নিশ্চয়ই জানো, এটাকে আমরা কি বলে থাকি? ভল্ট বা বাংলাতে কোষাগার। ঠিক আছে, ওকে, ঠিক আছে না সবকিছু এখন? ফিলাটেলিস্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। ওকে, আর বানানগুলো দেখবা। আজকে হুমায়রা নাই, নোমান দেখতেছি একা। ওকে, এরপর আসো, এটা সবাই জানো, অন হু ট্রিটস দ্য টিথ, দাঁতের চিকিৎসা যে করে তাকে আমরা ডেন্টিস্ট বলি, এটা তুমি জানো। দ্য পিপল হু ক্যারি কফিন অ্যাট এ ফিউনারেল, অর্থাৎ যে মানুষরা কফিন ক্যারি করে কবরস্থান পর্যন্ত নিয়ে যায় তাদেরকে কি বলা হয়? শবদেহ বহনকারী, বা আমরা ইংরেজিতে বলি পল বিয়ারার। পল, দেন বিয়ারার, বিয়ার মানে যে ক্যারি করে তাকে বলা হয় পল। মানে মনে রাখবো কফিন বা ডেড বডিকে ইন্ডিকেট করতেছে। সো পিএলএল পল, তারপরে বিআর আর্স, বিইএআর বিয়ার, তারপরে নাউন করার জন্য ইআর বিআর আর, দেন অনেক মানুষকে একসাথে বোঝাচ্ছে এই জন্য শেষে একটা এস আছে। সো এই জায়গাটা ঝামেলা লাগেও না, পল বিআর আর, শেষে একটা প্লুরালের জন্য এস। ওকে, এরপর দেখো, টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট। টুইলাইট মানে হচ্ছে কিরকম সময় বুঝায়? বিকালের পর, যখন রোদটা একেবারে নেমে আসে, সন্ধ্যা নামবো নামবো এরকম সময়কে টুইলাইট বলা হয়। আর নাইট মানে তো রাত, বুঝতেছই। তো এর মাঝখানের যে সময়টা, যখন ঠিক সন্ধ্যা বলা যায় না, সন্ধ্যার সূচনা যে সময়টাতে আকাশে অল্প অল্প আলো থাকবে, এবং হচ্ছে দেখা যাবে যে তুমি সবকিছু দেখতে পাচ্ছ আবার পাচ্ছ না, এরকম একটা টাইম, গোধূলি আমরা যেটাকে বলে থাকি। ঠিক আছে, সেটাকে আমরা কি বলে থাকি? ডাস্ক বলে থাকি। সো এটা একটু দেখিও, যে টাইম আফটার টুইলাইট, টুইলাইটের পর এবং নাইটের আগে, সন্ধ্যা এবং রাতের, বা হচ্ছে তুমি বলতে পারো বিকাল এবং রাতের মধ্যে যে সন্ধিক্ষণ, সেটাকে আমরা ডাস্ক বলে থাকি। এরপর আসো, সং এমবডিং রিলিজিয়াস অ্যান্ড স্যাক্রেড ইমোশনস, গান যেগুলো ধর্মীয় বিভিন্ন অনুভূতি, বিভিন্ন পবিত্রতা ঘোষণা করে, সেগুলোকে তুমি কি বলতে পারো? দেখো, HYMN, হাইম বলা হয়। এখানে এনটার উচ্চারণ অ্যাবসেন্ট থাকে, HYM উচ্চারণটা হাইম হয়, এবং এখানে একটা এন আছে। সো এনটা অবশ্যই খেয়াল করবা, স্পেলিংটা খেয়াল করবা। ঠিক আছে, হাইম, এটাকে স্তুতিমূলক গান বলা হয়। এটা বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম হয়। মুসলিম ধর্মের ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো, ইসলাম ধর্মে এটা গজল। আবার তুমি অন্য ধর্মের ক্ষেত্রেও বিভিন্ন জায়গাতে বিভিন্ন গাজন, বিভিন্ন রকম টাইপের গান আছে। ঠিক আছে, ওকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আসো, এটা দেখতে পারো, অন হু রাইডস দ্য হর্সেস ইন রেসেস, যখন ঘোড় প্রতিযোগিতা হয় তখন ঘোড়ার পিঠে যারা বসে থাকে তাদেরকে আমরা জকি বলে থাকি, নট জোকার। অনেকে এটা জোকার বলো, জোকার না, জকি, JOCKEY, জকি। এবং এটা খুবই রিস্কি একটা কাজ। অনেক সময় ছিল না যে যে বাচ্চাগুলাকে
অ্যাবান্ডন করা হয় বা যে বাচ্চাগুলা হচ্ছে মানে পাচার করার পর হয় না যে একটা দেশ থেকে আরেকটা দেশে যে তাদের কোনো সিকিউরিটি নাই, কিছু নাই, মা বাবা নাই, কোনো পরিচয় নাই, তাদেরকে এই জকির জায়গাতে বসায় দেয় এবং হিউজ একটা পার্সেন্টেজ দেখা যায় যে ইনজিউর্ড হয়, মারা যায়। কারণ কোনোভাবে যদি তুমি ঘোড়ার পিঠ থেকে পড়ে যাও, অনেক ঘোড়া, বাঁচার কোনো ওয়ে নাই কিন্তু। আচ্ছা, এরপর আসো অন হু অ্যাটেন্ডস দ্য ডিজিজ অফ আইস, যে চোখের চিকিৎসা করে তাকে আমরা কি বলে থাকি? অকুলিস্ট। অকুলি, অকুলি তুমি দেখবা বায়োলজিতে পড়বা এক্সট্রা অকুলার মাসল, ইন্ট্রা অকুলার মাসল। তো অকুলার শব্দের অর্থ চোখ, অকুলা, অকুলা মানে চোখ। তো সেখান থেকে অকুলিস্ট শব্দটা আসছে। আর একটা শব্দ হইতে পারে, চোখের ডাক্তারকে অকুলিস্ট না বলে অপথ্যালমোলজিস্টও বলা হয়। অফ দাঁড়াও, অপথ্যালমোলজিস্ট হচ্ছে OPHTHAL, থ্যালমোলজিস্ট। তো অপথ্যালমো মানে হচ্ছে চোখ, সো অকুলিস্ট এটাও চোখকে ইন্ডিকেট করতেছে, চোখের ডাক্তারকে ইন্ডিকেট করতেছে। অপথ্যালমো মানে হচ্ছে, অপথ্যালমোলজিস্ট মানে চোখের ডাক্তার। সো এই দুইটা পাশাপাশি লিখে রাখবা, ঠিক আছে? আমরা অকুলিস্টটার থেকে অপথ্যালমোলজিস্টটা বেশি ব্যবহার করি। আচ্ছা, এরপর দেখো, এটা অতটা ইম্পর্টেন্ট না। অন হু রাইটস ইন দ্য শর্ট হ্যান্ড, স্টেরিওগ্রাফার। অর্থাৎ প্রাইমারিলি যখন খসড়া কেউ বানাই তাকে আমরা স্টেরিওগ্রাফার বলি। এরপর আসো, এটা দেখতে পারো অন হু ডিলস ইন ওয়াইন, যে মদ বিক্রি করে তাকে আমরা কি বলি? ভিন্টার। এটা একটু দেখো, ভিন্টার। ভাইন, ভাইন মানে কি? ভাইনয়ার্ড মানে আঙুরের বাগান, ভাইন মানে আঙুর, ভাইন শব্দের অর্থ আঙুর। এখন তাইলে ভিন্টার মানে যে আঙুর বিক্রি করে, এরকম ভিনটার অর্থাৎ যে হচ্ছে ভাইন বিক্রি করে তাকেই আমরা বলতেছি ভিন্টার। এখন কথা হচ্ছে যে তাইলে আঙুর বিক্রেতা আবার ওয়াইন বিক্রেতা একজন কি করে হইলো? ঘটনাটা হচ্ছে, প্রথম যে মদটা তৈরি করা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি আঙ্গুর থেকে তৈরি করা হয়েছিল, ঠিক আছে? তো যেহেতু আঙুর থেকে তৈরি করা হয়েছিল, তো ওই আঙুরের নাম থেকে প্রথম মদকে ভাইন বলা হইতো। এবং তুমি ভিনেগার যখন পড়বা, ওটা কিন্তু ভাইন শব্দ থেকে আসছে, যে শব্দের অর্থ হচ্ছে মদ, বা অ্যাকচুয়ালি মদ শব্দটা আঙুর থেকে আসছে। তাহলে অ্যাকচুয়ালি ভাইন বলতে আঙুর যেমন বোঝায়, ওর একটা ডেরিভেটিভ মদও বোঝায়। সো ওখান থেকে ভাইন শব্দটা রিলেট করে মনে রাখবে ভিন্টার মানে মদ বিক্রেতা। এরপর আসো, এটা একটু দেখতে পারো, দ্য লাস্ট সেন্টেন্স ইন প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফকে আমরা কনক্লুসিভ যে সেন্টেন্স দিয়ে শেষ করে দিই, আমরা যে ইম্পর্টেন্ট একটা লাইন দিয়ে, অর্থাৎ এটা করতে হবে, ওটা করতে হবে, বা উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, তোমরা যেটা জানো উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, লাস্ট লাইন কি? এটাই। তো সেটাই হচ্ছে টার্মিনেটর, যেটা দিয়ে শেষ করবো। তুমি জানো যে টার্মিনাল, টার্মিনেট মানে শেষ করা, শেষ মুহূর্ত। এরপর আসো, দ্য পার্সন ইন চার্জ অফ এ মিউজিয়াম। এটা ইম্পর্টেন্ট। একটা মিউজিয়ামের দায়িত্বে যে থাকে তাকে আমরা কি বলে থাকি? একটা প্রবন্ধ পড়ছিলে না, মহাজাগতিক কিউরেটর, মনে আছে? এইচএসসি তাই তো পড়ছো। তো কিউরেটর মানে হচ্ছে এই জাদুঘর সংরক্ষক। সো শব্দটা একটু দেখবে, কিউরেটর, আশা করি মনে থাকবে, তোমাদের পড়ার কথা। পার্সন ইন চার্জ অফ এ মিউজিয়াম ইজ কল্ড কিউরেটর। এরপর আসো, এটাও জানো, অন হু শুটস উইথ বোস এন্ড অ্যারোস, তীর এবং ধনুক নিয়ে যে খেলা করে তাকে আমরা কি বলি বলতো? এই খেলাটাকে বলা হয় আর্চারি, এবং যে খেলে তাকে বলা হয় আর্চার। সো দ্য পার্সন ইজ কল্ড আর্চার, ARRCH, আর্চার, আর্চার। ওকে, এরপর আসো, অন হু ইটস হিউম্যান ফ্লেশ, একজন যে মানুষের মাংস খায় তাকে কি বলে? এটা ইম্পর্টেন্ট। দেখো, দুইটা শব্দ আমি দেখাবো, একটা হচ্ছে কার্নিভোরাস, আর একটা হচ্ছে ক্যানিবাল। এখন এই দুইটা শব্দের পার্থক্য বলবো। সো অন হু ইট হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খায় তাকে আমরা কি বলি? ক্যানিবাল। তাহলে কার্নিভোরাস শব্দটা কি বলো তো দেখি? এগুলা বলিও না, ক্যানিবাল আছে, ভিনটাট আছে, এগুলা বলিও না। আচ্ছা, সাউন্ড কম আসতেছে? এত কম তো আসার কথা না, বাট আমাকে এরকম কেন লাগতেছে? ডেড বডির মতো কালার লাগতেছে, এতগুলা লাইট জ্বলতেছে তারপরও। আচ্ছা, ক্যামেরা এমন একটা জিনিস, আমি যদি এখন পুরো হোয়াইট পরে আসি তাহলে লাইটটা পুরোপুরি হোয়াইট কালার অ্যাবজর্ব করে নিবে, আমাকে একদম কালো লাগবে। এখন কালো পড়ছি, ও লাইট অ্যাবজর্ব করতেছে না, আবার রিফ্লেক্টও করতেছে না, সো লাইটটা ফোকাসেই আসছে না। সব থেকে ভালো হয় নিজের স্কিন কালারের ড্রেস পরলে ক্যামেরাতে সব থেকে ভালো আসে। যাই হোক, সেটা ব্যাপার না। মাংসাশী, সাউন্ড কম, এত কি কম? ভালো হয় নিজের স্কিন কালারের ড্রেস পরলে ক্যামেরাতে, না এত কমও না। তোমরা একটু ট্রাই করো যে মাইক্রোফোন ইউজ করা যায়, ওই সরি ইয়ারফোন ইউজ করা যায় কিনা, সর্বভোগ বলতেছো,
কি রে ভাই, একজন কমেন্ট করলে করতে থাকো। কার্নিভোরাস মানে সর্বভুক, ওমনিভোরাস মানে সর্বভুক। একটু পরে দেখবে ওমনি নামে একটা শব্দ আছে, ওমনি শব্দের অর্থ অল, ওমনিভোরাস মানে সর্বভুক। তুমি কার্নিভোরাস মানে সর্বভুক কেন বলতেছো? কার্নাস মানেই তো মাংস, কার্নাস শব্দের অর্থ হচ্ছে মাংস। কার্নাস, অনেক যে কলামনি কার্নি পড়ছো না, কলামের মতো মাংসপিণ্ড, এই জন্য কলামনি কার্নি বলা হয়। এটা হার্টের মধ্যে পড়ছো, মাংসাশী। আচ্ছা মাংসাশী ঠিক আছে, বাট তুমি সর্বভুক কেন বলতেছো? দেখো, ক্যানিবাল মানে যে শুধুমাত্র মানুষের মাংস খায় তাকেই তুমি ক্যানিবাল বলতে পারবা। ক্যানিবাল মানে কি? শুধু মানুষের মাংস খাচ্ছে, বা অন্য মাংস খাক বাট মানুষের মাংস খাচ্ছে, তখনই তুমি ক্যানিবাল বলবা। বাট কার্নিভোরাস মানে মাংসাশী। এটা ইম্পর্টেন্ট না সেটা মানুষের মাংস নাকি অন্য কিছুর মাংস। তুমি কার্নিভোরাস, তুমি মাংস খাও না, তুমি খাসির মাংস খাও, মুসলিম হইলে গরুর মাংস খাও, মুরগির মাংস খাচ্ছ, তাহলে তুমি কার্নিভোরাস, বাট তুমি কি ক্যানিবাল? নো। সো এই জিনিসটা একটু জানতে হবে, এটা কিন্তু অনেকে গোলাই ফেলো। কার্নিভোরাস মানে মাংসাশী, যে কোনো কিছুর মাংস হইতে পারে। আর ক্যানিবাল মানে স্পেসিফিক ভাবে হিউম্যান ফ্লেশকে ইন্ডিকেট করবে, ঠিক আছে? এটা খেয়াল রাখিও। সর্বভুক বলিও না, অমনিভোরাস মানে সর্বভুক, অমনি শব্দের অর্থ হচ্ছে অল। আচ্ছা, এই যে দেখো, অন হুইচ ফ্লেশ, শুধুমাত্র যদি ফ্লেশ বা মাংস উল্লেখ থাকে তখনই তুমি সেটাকে কার্নিভোরাস বলবা, ঠিক আছে? এটা ঝামেলা লাগাও না। এরপর আসো অন হু ফোরটেলস ইভেন্টস, একজন যে আগে থেকে বিভিন্ন ইভেন্টকে ইন্ডিকেট করে। এরকম কে ছিল বলতো? আমাদের নবী বা রসুলের কথা চিন্তা করো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেখানটাতে চিন্তা করো, উনি কিন্তু যে ইগুলো দিয়ে গেছে বা উনার কাছ থেকে, উনার মাধ্যমে হাদিস, উনি তো হাদিস বলছে নিজের জীবন থেকে, হাদিসটা হচ্ছে তার জীবনের বিভিন্ন কথা। আর যেটা আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে সেটা হচ্ছে আল কোরআন। তো আল কোরআনে কিন্তু একদম কিয়ামত পর্যন্ত কি হবে সবকিছুর ব্যাখ্যা আছে। সো এটা কিন্তু আগেই বলে দিল সে, যদিও নিজের কথা না আল্লাহ থেকে আসছে, তারপর সেই তো মানুষকে বলছে। সো যে আগে থেকে কোনো ইভেন্টের সম্পর্কে বলে দেয় তাকে আমরা কি বলি? প্রফেট, ঠিক আছে? এই ওয়ার্ডটা একটু দেখিও, এবং আশা করি এটা জানো, জানার কথা। প্লেস ওয়্যার বার্ডস আর কেপ্ট, যেখানে পাখি রাখা হয় তাকে কি বলা হয়? অ্যাভিয়ারি। তুমি নিশ্চয়ই জানো অ্যাভিস শব্দের অর্থ হচ্ছে পাখি। অ্যাভিস এটা তো পাখি যে শ্রেণীটার মধ্যে পড়ে সেই ক্লাসটাকে আমরা অ্যাভিস বলে থাকি। সো অ্যাভিস থেকে আসছে অ্যাভিয়ারি, এটা তুমি জানো। ওকে, এরপর দেখো, পার্সন সাফারিং ফ্রম মেন্টাল ব্রেকডাউন তাকে আমরা লুনাটিক বলি। লুনাটিক শব্দটা শুনেছো? অবশ্যই সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে শিখবা একটা টাইমে, যদি এখনো না শিখো। লুনাটিক শব্দের অর্থ হচ্ছে উন্মাদ বা পাগল, ঠিক আছে? একটু লিখে রাখতে পারো, সব থেকে সুন্দর বাংলা হচ্ছে উন্মাদ। পুরোপুরি পাগল না, বাট মেন্টাল ব্রেকডাউন হয়েছে এটা ইন্ডিকেট করে, ঠিক আছে? সো পার্সন সাফারিং ফ্রম মেন্টাল ব্রেকডাউন ইজ কল্ড লুনাটিক। লুনাটিক ভালো একটা শব্দ, বাট কেন জানি পাগলকে ইন্ডিকেট করে। আচ্ছা, এরপর আসো এটা জানো, প্লেস ফর প্রোডাকশন অফ ব্রেড, যেখানে রুটি তৈরি হয় তাকে আমরা কি বলি? বেকারি। BAKERY, বেকারি বানানটা দেখিও। এরপর আসো, হুইলড হোম অফ এ জিপসি। জিপসি মানে বেদুইন বা বেদে, তাদের যে হুইলড হোম সেটাকে কি বলি? তো বেদেরা তুমি জানো যে এক জায়গায় বেশি দিন থাকে না, একবার এখানে একটু থাকে, উঠে যায় আরেক জায়গাতে থাকে, এইভাবে তাদের জায়গা পরিবর্তন করে। তো এখানে হুইলড হোম কেন বলছে, চাকাওয়ালা বাড়ি কেন বলছে? অ্যাকচুয়ালি কি তুমি তাদের বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে চাকা দেখতে পাও? না, চাকা থাকে না, বাট এটা প্রতীকী অর্থে, বা তাদের বাসা বললাম যে একবার এখানে একবার ওখানে, তো জিনিসটা যেহেতু এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার হয়, তো হুইলিং দিয়ে সেই মুভমেন্টটাকে ইন্ডিকেট করছে। এমন না যে তাদের বাড়ির নিচে চাকা লাগানো থাকে, ঠেলে ঠেলে আরেক জায়গায় নিয়ে যায়, ঠিক আছে? তো হুইলড হোম মানে বুঝাইছে যে স্থানান্তরশীল বাড়ি, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়। তো এটাকে আমরা কি বলে থাকি? ক্যারাভান। এই শব্দটা জানার কথা, ক্যারা প্লাস ভান, মনে রাখতে পারো। ভ্যান দিয়ে মনে রাখতে পারো, ভ্যান কি করে? চাকা আছে, হুইল আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। সো যারা হচ্ছে বেদুইন তারা মনে করো যে ভ্যানের মধ্যেই থাকে, মুভ করে, জাস্ট মনে রাখার জন্য। বাট তো যারা বেদুইনদের বাসা দেখছো তারা নিশ্চয়ই জানো তারা কিভাবে থাকে, এরকম পলিথিন দিয়ে এরকম একটা শেল্টার মতো করে, খানিকটা তাঁবুর মতো, বাট তাঁবুটা চারিদিক থেকে আটকানো থাকে আর দুই সাইড ফাঁকা থাকে, অনেকটা নৌকার গলুইয়ের মতো, ঠিক আছে? দেখছো নিশ্চয়ই। এরপর আসো, লিভিং প্লেস অফ ওয়াইল্ড বিস্ট, বন্য পশুরা যেখানে থাকে সেই জায়গাটাকে আমরা কি বলে থাকি? ডেন বা লেয়ার, দুইটাই বলা হয়। ডেনটাই বেশি ব্যবহার করা হয়। ডেন মানে আস্তানা, কাদের আস্তানা? বন্য পশুদের। লেয়ারও একই রকম শব্দ দেয়। এরপর দেখো, এটা ইম্পর্টেন্ট, পার্সন হু রাইটস প্লে, যে নাটক লেখে তাকে আমরা কি বলি? বলতো, প্লে মানে কিন্তু নাটক, আর যে নাটক লেখে তাকে কি বলা হয়? এটা একটু মজা, দেখো, প্লে রাইট। সাধারণত আমি যদি বলতাম বলতো রাইট, রাইট একটা ভার্ব, তাইলে যে লেখে তাকে কি বলতো? তুমি বলতে রাইটার, এবং সেখানে বানানটা এরকম হয়তো WRITER, রাইটার। এখানে দেখছো বানানটা কিরকম? রাইটার তো নাই, এবং সাথে রাইট বানানটা একটু দেখো। তো এই জায়গাটায় খুবই কেয়ারফুল হবা। আচ্ছা, কে কি বলতেছো?
কমেন্ট আসছে না কেন? আচ্ছা, কমেন্ট আসছে ক্যানিবাল, সেটা আচ্ছা আটকে গেছে। কই চলতেছে তো, নৌকায় থাকে। আচ্ছা, মানুষ খেকোদের ক্যানিবাল বলে, ওই জিনিসটা একটু খেয়াল রাখিও। আচ্ছা, এরপর যেটা দেখো, যেটা বলতেছিলাম, সাধারণত যে লেখে তাকে রাইটার বলে থাকো তুমি, বাট এই জায়গায় জিনিসটা কিন্তু আলাদা। রাইটার তো নাই, বরং রাইট বানানটা কিরকম, WRIT রাইট না, বানানটা দেখো WRIGHT রাইট। সো এই জায়গাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, 3-4টা স্টার দিয়ে রাখো। ভুল করবাই, এই জিনিস কখনো খেয়ালই করবে না, ভুল করে রেখে আসবা। সো প্লে রাইট মানে যে নাটক লেখে তাকে আমরা প্লে রাইট বলছি। এরপর আসো দ্য হাউস অফ অ্যান এস্কিমো। এস্কিমো হচ্ছে বরফে বসবাসকারী একটা উপজাতি। তো তাদের যে ঘর, সেটাকে আমরা কি বলে থাকি, ছোটবেলায় এটা তোমরা পড়ছো, ছবিতে থাকতো প্রায়, এরকম বরফ দিয়ে গোল গোল করে ছোট ছোট বরফ জমায় জমায় গোল গোল করা ঘর দেখা যেত, এরকম বরফের উপর ছোট একটা ঘরে একটা ঘর, ছোট একটা দরজা থাকতো, সামনে আবার একটা আগুন জ্বলতো একটু দূরে। তো সেই ঘরটাকে আমরা কি বলি, ইগলু। এবং ওই ইগলু নামটা থেকেই একটা আইসক্রিম আসছে কিন্তু বাংলাদেশে। আইসক্রিমও ঠান্ডা, ইগলু যে ঘরটা ওটা বরফে থাকে, ওটাও ঠান্ডাকে ইন্ডিকেট করে, এই জন্য আসছে নামটা। তো এস্কিমো কি, এস্কিমো একটা বরফে বাসকারী উপজাতি, এবং তাদের যে ঘর সেটাকে ইগলু বলা হয়। ওকে, এরপর আসো, এটা জানো তোমরা, স্পিচ অফ টু মেনি ওয়ার্ড, একটা বা কথা বা যে কোনো কিছু যেটাতে অনেক এক্সট্রা শব্দ ব্যবহার করা হয়েছে, আননেসেসারি অনেক কিছু আছে। যেমন আমি একটা কথা বলতে আসছি তোমাদের, যে ভালো করে পড়ো, সেই কথা বলতে এসে মনে করো যে আমার ঘর সংসারের হিসাব, তোমার হিসাব, আমার বাপের দাদার দুনিয়ার হিসাব নিয়ে আসছে, দুনিয়ার গল্প নিয়ে আসছে, তখন আমার যে কথাটা, এটাকেই তুমি বলবা যে ভার্বোজ স্পিচ। আপু একটা ভার্বোজ স্পিচ নিয়ে আসছে, অর্থাৎ এখানে দুইটা জিনিস ইন্ডিকেট করবে যে অনেক বেশি কথা আছে এবং আননেসেসারি কথা আছে, ঠিক আছে? সো স্পিচ অফ টু মেনি ওয়ার্ড, টু মেনি আননেসেসারি ওয়ার্ড বলবা, তো এটাকে কি বলা হয়, ভার্বোজ স্পিচ, তথ্যবহুল কথা বা তথ্যবহুল কোনো স্পিচ। স্পিচ মানে তো তুমি জানোই, ভাষ্য বা ভাষণ যেটা বলা হয় সেটাই স্পিচ। এরপর আসো, প্লেস ফর কিপিং এরোপ্লেনস, যেখানে বিমান রাখা হয় তাকে তুমি কি বলবা, এয়ারপোর্ট, এটা তুমি জানো। বাট এর থেকে বেশি ইম্পর্টেন্ট, দেখো একটু জুম আউট করি, এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাঙ্গার। হ্যাঙ্গার মানে আমরা যেখানে জামা কাপড় ঝুলে সেটাকে হ্যাঙ্গার বলা হয়। তোমার মাথায় কখনো আসছে যে এয়ারপোর্টকে হ্যাঙ্গার বলা হয়? একটু উইয়ার্ড না? তো এটা একটু খেয়াল করিও, এয়ারপোর্টকে আরেকটা নামে হ্যাঙ্গার ডাকা হয়, আবার অ্যারোড্রোমও বলা হয়। ড্রোম শব্দের অর্থ কি, ড্রোম, ডরমি, এই শব্দগুলোর অর্থ হচ্ছে বাসস্থান। কার বাসস্থান? অ্যারো, এরোপ্লেন, সেখান থেকে অ্যারো পার্টটা আসছে, এরোপ্লেনের বাসস্থান। তো জিনিস কিন্তু একই, হ্যাঙ্গার, দেন অ্যারোড্রোম, দেন এয়ারপোর্ট, সবকিছু সিমিলার। এরপর সব প্লেস হোয়ার মানি ইজ কয়েন্ড, যেখানে টাকা রাখা হয় তাকে কি বলা হয়, টাকশাল। বাংলায় বলতে গেলে টাকশাল। তো সুন্দর একটা ইংরেজি ফর্ম আছে মিন্ট। তো মিন্ট শব্দের বাংলাটা একটু জানবা, সুন্দর বাংলা, এবং এটা সবাই জানো না, টাকশাল, যেখানে টাকা পুঁজি করে রাখা হয়, ঠিক আছে? ওকে, বিএএফ এর হ্যাঙ্গার দেখেই বড় হলাম। তুমি কোন ব্রাঞ্চের, কোন বিএফ এর তুমি? আচ্ছা, এরপর আসো, দেখো, আ প্লেস ওয়্যার লেদার ইজ ট্যান্ড, যেখানে চামড়াকে ট্যান করা হয়। ট্যান মানে তুমি নিশ্চয়ই জানো, কেমিস্ট্রিতে পড়ে আসছো, চামড়াকে প্রসেস করা, যেটা প্রসেসিংটাকে আমরা ট্যানিং বলি। তো যেখানে চামড়াকে ট্যান করা হয় তাকে কি বলা হয়, এটা তুমি জানো? এই যে হাজারিবাগ, হাজারিবাগেই আছে ট্যানারি, ট্যানারি বলে থাকি আমরা। তাহলে যেখানে ট্যান করা হচ্ছে তাকে ট্যানারি বলছি। ট্যানারি স্পেলিংটা দেখবা TANN এবং শেষ হচ্ছে ERY দিয়ে, ERY। আবারও বলতেছি, স্পেলিং যখন পড়াইছিলাম তখনও বলেছিলাম খুব ঝামেলা লাগাও, তো এটা কিন্তু শেষ হচ্ছে ERY দিয়ে। আচ্ছা, এরপর আসো, নট বিয়ারিং দ্য নেম অফ রাইটার, একটা লেখা, সেখানে মনে করো যে কে লিখছে তার নাম নেই, তাহলে আমরা কি বলি, বা একটা মেসেজ, এই যে ইসের মধ্যে, ফেসবুকের মধ্যে এখন কমেন্ট করো, কি লেখা থাকে, অ্যানোনিমাস পার্টিসিপেন্ট, তার মানে কে কমেন্ট করছে তার নাম নাই। তো দেখো, নট বিয়ারিং দ্য নেম অফ রাইটার, তো ওই যে কমেন্টটা, ওখানে কি যে লিখছে তার নাম বিয়ার করছে, নো। সো দিস ইজ কল্ড অ্যানোনিমাস। ওকে, স্পেলিংটা দেখিও, অ্যানোনিমাস, এখানে কিন্তু এন একটা, ANONYMOUS, কোথাও পাশাপাশি ডাবল এন নাই। এরপর আসো, এটা অন হুইজ অল পাওয়ারফুল, তোমাকে একটু আগে আমি বললাম অমনি শব্দের অর্থ হচ্ছে অল, অমনি মিনস অল। যেখানেই তুমি দেখবা যে অল পাওয়ারফুল, নোস ওয়াল, দেন হচ্ছে ইটস এভরিথিং, এই টাইপের, সেখানে অমনি শব্দটা আসবে। তো হু ইজ অল পাওয়ারফুল, সব দিক থেকে সর্বশক্তিমান যে, তাকে আমরা কি বলে থাকি,
তুমি পটেন্ট মানে শক্তিটা নিশ্চয়ই জানো, তার আগে অমনিটা দিয়ে দাও। সো অমনিপটেন্ট মানে সর্বশক্তিমান, এবং এটা আমরা রিলিজিয়াস পারপাসে কি ব্যবহার করি? অল মাইটি। অল মাইটি মানে শক্তিশালী, এন্ড অল শব্দটাই অ্যাকচুয়ালি ওয়ালকে ইন্ডিকেট করছে, স্পেলিংটা একটু অল থেকে একটা এল বাদ গেছে, এইটুকুই, আর কিছু না, ঠিক আছে? সো ওয়াল মাইটি, সব বিষয়ে শক্তি আছে। এন্ড অমনিপটেন্ট, অমনি মানে অল, তোমাকে সেটা বলেছি অলরেডি। অন হু হেটস ম্যানকাইন্ড, মানব জাতিকে যে ঘৃণা করে তাকে তুমি কি বলবো? দেখো এখানে একটু আগে তোমাকে বলতেছিলাম মানুষকে আমরা অ্যানথ্রোপ বলবো। অ্যানথ্রোপ শব্দের অর্থ মানুষ। সো যে মানুষকে ঘৃণা করছে তাকে কি বলবো? যখনই একটু মানুষকে ইন্ডিকেট করা হবে কোনো কাজের জন্য, নিশ্চয়ই আইএসটি, ইস্ট আসবে। ওকে, অ্যানথ্রপিস্ট। এখন ঘৃণা শব্দটা কি দিয়ে বুঝাবো মনে রাখবা? PHILE, ফাইল। ফাইল, আচ্ছা ঠিক আছে। ফাইল শব্দের অর্থ হচ্ছে টু লাভ। এটা কেমিস্ট্রিতেও তুমি পড়ছো, ফাইল বা এই ফাইল টার্মটা কোথায় পড়ছো বলো তো? নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল। যে ইলেকট্রনকে ভালোবাসে তাকে আমরা ইলেকট্রোফাইল বলি, যে নিউট্রনকে ভালোবাসে তাকে আমরা, সরি নিউট্রন না, নিউক্লিয়াস বা পজিটিভ চার্জকে ভালোবাসে তাকে আমরা বলি নিউট্রোফাইল। তো জিনিসটা ওভাবেই আসছে, ফাইল মানে টু লাভ। আর হচ্ছে মিস, মিস শব্দের অর্থ কি? মিস বিহেভিয়ার, অ্যান্টোনিম বোঝায়। সো মিস মানে হচ্ছে ব্যাড বা টু হেট, তুমি যেভাবে মনে রাখবে মনে রাখতে পারো, ঠিক আছে? তো মানুষকে ঘৃণা করছে, তাহলে এখানে টু হেট, মিস শব্দটা আসবে। তাইলে আমরা যে মানুষকে ঘৃণা করে অ্যানথ্রোপিস্ট তো আমরা পাইলামই অলরেডি, এবং এখানে একটা মিস শব্দটা দিয়ে দিবা, ঠিক আছে? সো মিস অ্যানথ্রোপিস্ট, অর্থাৎ যে মানুষকে ঘৃণা করে, মানব জাতিকে ঘৃণা করে। ওকে, এরপর আসো অন ওয়ার্কিং ইন দ্য সেম প্লেস, একসাথে যারা কাজ করে তাদেরকে কি বলে? তোমরা নিশ্চয়ই জানো, কলিগ বলে। এবং এটা স্পেলিং এর জন্য ইম্পর্টেন্ট, আমরা স্পেলিং এ কিন্তু পড়েছিলাম কলিগ, COLL। কলেজ, ওই যে কলেজ থেকে প্রলঙ্গেশন যেটা বলতেছিলাম, COLLE, এ পর্যন্ত ঠিক আছে। এরপর এই জায়গাটা একটু দেখিও, আগুই, আগুই, ওই যে আগের দিন যেভাবে বলতেছিলাম। এখন যাই হোক, তুমি যেভাবে যেটা সেট করেছো স্পেলিং এর মধ্যে সেভাবেই পড়িও তোমার মতো করে। এরপর দেখো অন আনএবল টু পে হিজ ডেপ্ট, একজন যে কিনা তার ঋণ পরিশোধ করতে অক্ষম, তাকে আমরা কি বলি? নিশ্চয়ই তুমি জানো, ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে অসচ্ছল। সলভেন্ট শব্দের অর্থ হচ্ছে সচ্ছল, ইন দিয়ে এটার অ্যান্টোনিম বোঝাচ্ছে অসচ্ছল। এন্ড ব্যাংক্রাফট মানে দেউলিয়া, এটা নিশ্চয়ই শুনছো। ব্যাংক্রাফট শব্দ মানে একেবারে কিছুই নাই যার, দেউলিয়া। মানে এই বাংলা শব্দগুলোর কোনো অল্টারনেটিভ নেই। ব্যাংক্রাফট মানে দেউলিয়া ছাড়া অন্য কোনো বাংলা টার্ম দিলে আসলে মেলে না, মানায় না। সো ব্যাংক্রাফট মানে দেউলিয়া, যার একেবারে কিছুই নাই, ঠিক আছে? সো এটাও একটু খেয়াল করবা, ব্যাংক্রাফট শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এরপর আসো এই যে দেখো ইকুইভোকাল। আমি যদি তোমাকে বলি, যেটা সেকেন্ড টাইম আছে, বলো তো ইকুইভোকালের একটা সিনোনিম বা অ্যান্টোনিম। তুমি ইকুইভোকালের সিনোনিম বলবো ভেগ, দেন অ্যান্টোনিম বলবা ক্লিয়ার। বাট অনেকেই আছো যে ভেগ শব্দের অর্থ মানে জানো, বাট বুঝো না জিনিসটা কি। ইকুইভোকাল, বুঝো না জিনিসটা কি। সো এই টপিকটা, ওই জিনিসটা বোঝার জন্য একটা ভালো একটা টপিক। দেখো যেমন এখানে বলছে টু কন্ট্রারি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট, দুইটা আলাদা জিনিস বাট একই স্টেটমেন্টের মধ্য দিয়ে আমরা প্রকাশ করতেছি, সেটাকেই ইকুইভোকাল বলা হয়, ঠিক আছে? ইকুইভোকাল বলা হয়। যেমন হচ্ছে মনে করো তোমার মা তোমাকে খুব বকাবকি করছে। কেন বকাবকি করছে? তুমি বাইরে যেতে চাইতেছিলে, এই জন্য অনেক কান্নাকাটি করছো। কান্নাকাটি করার পর মা বলতেছে আচ্ছা যা, বাইরে যা। তো এরকম ভাবে যখন বলতেছে, সেটা কি মিনিং বুঝাচ্ছে? যে আসলে সে রাগ করে বা এক সময় ধৈর্য হারায় তোমাকে বাইরে যেতে বলছে। বাট একটা সময় বললো যে মা কিছু একটা কেনা দরকার, মাকে বললো যে যা বাইরে থেকে এটা একটু নিয়ে আয়, তখন বলছে যা বাইরে যা। তো দুইটা কথা কিন্তু একই, বাট দুইটা দুই জায়গাতে দুই রকম মিনিং দিচ্ছে। এখন আমি যদি তোমাকে মেনশন করে না দিতাম সিনারিওটা কি, তাহলে কিন্তু আলাদা মিনিং তুমি ধরতে পারতে না। এটাকে ইকুইভোকাল বলা হয়, যে জিনিসটা একই রকম বাট এক এক জায়গায় একই অর্থ দিচ্ছে। সো একটা জিনিস দুই রকম মিনিং প্রকাশ করতে পারে, বা একই রকম জিনিস দুই রকম মিনিং প্রকাশ করতে পারে, এটাকে আমরা ইকুইভোকাল বলি। এবং এটার বাংলা শব্দ আছে একটা সুন্দর, দ্বার্থ। দ্বার্থকে তুমি যদি ভাগ করো, শুনতে পাচ্ছে দ্বি প্লাস অর্থ, দুই রকম অর্থ দেয় একই জিনিস, এটাকে আমরা দ্বার্থ বলি। এই জিনিসটা একটু দেখিও। এরপর আসো অল হু নোস অ্যান্ড সিজ এভরিথিং, একজন যে সবকিছু দেখে সবকিছু জানে তাকে আমরা কি বলবো? ওই যে অল বা এভরিথিং আসছে, এজন্য অবশ্যই অমনি আসবে, অমনিসিয়েন্ট। সিয়েন্ট শব্দটা তুমি সায়েন্টিস্ট দিয়ে মিলাইতে পারো। সিয়েন্ট মানে যার অন্তর্জ্ঞান অনেক বেশি। অন্তর্জ্ঞানের জন্য অবশ্যই দেখা লাগে, শোনা লাগে, বুঝা লাগে, সবকিছুরই কম্বিনেশন লাগে। সো অমনি প্লাস সিয়েন্ট মনে রাখো। সিয়েন্ট বানানটা কিরকম? CIENT মনে রাখিও। বাট ওই যে সায়েন্টিস্টের সাথে সায়েন্টিস্ট স্পেলিং কিভাবে শুরু হয়, SCI দিয়ে শুরু হয় না, ওরকমই একটা এক্সট্রা এস আছে, এটা একটু খেয়াল করিও। ওকে,
এরপর এটা একটু দেখি, অন লিভিং ইজ নেটিভ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার। একজন যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে যায় এবং সেখানে যে সেটেল হয় তাকে আমরা কি বলি সাধারণত? যদি তোমার দেশের মানুষ হয়, মনে করো যে তোমার বাবা বিদেশে থাকে, তুমি তোমার বাবাকে কি বলবা? তুমি কিন্তু বলবা প্রবাসী। আর যারা বাইরে আছে বা তুমি যদি আবার বিদেশে যেয়ে তোমার বাবাকে দেখো, বা তোমার বাবার একজন কলিগ আছে ওখানে, তোমার বাবার কলিগ তোমার বাবাকে কি বলবে? বিদেশি। সো তোমার কাছে তোমার বাবা প্রবাসী, আর ওনার কাছে কিন্তু বিদেশি। সো এখানে দুইটা টার্ম দিয়ে আমরা এটা মনে রাখতে পারবো। এটা তুমি অ্যাজ এ হোল মনে রাখো যে নিজের দেশ ছেড়ে অন্য জায়গাতে বাস করছে, তাকে আমরা ইমিগ্র্যান্ট বলছি। এখন ইমিগ্র্যান্টের সাথে আরেকটা শব্দ হচ্ছে এমিগ্র্যান্ট। অনেকবারই অনেকে জিজ্ঞেস করছো ইমিগ্র্যান্ট আর এমিগ্র্যান্টের পার্থক্য কি এবং কোনটা হবে। অ্যাকচুয়ালি দুইটাই সঠিক, বাট সামান্য একটু পার্থক্যের জন্য দুইটা ভিন্ন হইতে পারে। যেমন ইমিটা দিয়ে মনে রাখবা এক্সিট। এক্সিট মানে বের হয়ে যাওয়া। তো তোমার বাবা বের হয়ে গেছে কোন দেশ থেকে? বাংলাদেশ থেকে বের হয়ে ওই দেশে চলে গেছে। সো তোমার জন্য তুমি যে প্রবাসী শব্দটা ব্যবহার করছো, সেই প্রবাসী শব্দটার জায়গায় ইমিগ্রান্ট ব্যবহার করবা। ঠিক আছে? সো ইমিগ্রান্ট বলতে অ্যাকচুয়ালি প্রবাসী বোঝায়, অর্থাৎ যে দেশ থেকে চলে গেছে সেই দেশের মানুষ তাকে ইমিগ্রান্ট বলবে, আর যেখানে যে সে আছে সেই দেশের মানুষরা, সেখানে বসবাসকারী কেউ তাকে ইমিগ্রান্ট বলবে। বুঝছো? প্রবাসী আর বিদেশি, এই দুইটা একটু দেখিও। ওকে, কি হয়েছে আবার? গল্প করিস না রে বাবারা, গল্প করবে না। ক্লাসটা আসলে ক্লাস কেন, তোমাদের এখন প্রতিটা মুহূর্ত, এখন যারা আছো এখানে তারা কিন্তু ম্যাক্সিমাম, বা বলতে গেলে আসলে 100%ও বলা যায়, ম্যাক্সিমামই হচ্ছে সেকেন্ড টাইমার। তোমাদের কি গল্প করার সময় আছে? চিন্তা করো তো, গল্প করার সময় আছে? নাই। তোমরা যে সিচুয়েশনের মধ্য দিয়ে পার করছো এখন, বা একটা সময় আরো খারাপ সময় পার করে এসেছো ইমিডিয়েট আফটার রেজাল্ট, সেই সময়টাকে আবার তুমি সাফার করতে চাও? এবং এটাই কিন্তু লাস্ট সুযোগ, এমন না তুমি আবার সাফার করে ঘুরে দাঁড়াইলে আবার পড়াশোনা করে আবার সেকেন্ড টাইম মানে থার্ড টাইমে আবার চান্স পাওয়া সম্ভব, এরকম তো সুযোগ নাই। সো তুমি কি সেই সিচুয়েশনের মধ্য দিয়ে আবার যাইতে চাও? চাও না। সো সেটা যদি না চাও, তোমাকে সব থেকে বেশি ইভ্যালুয়েট করতে হবে তোমার টাইমকে। টাইম এমন একটা জিনিস, ক্লাস করছো, ওকে, যতক্ষণ ক্লাস করব এমন যেন না হয় ক্লাসের একটা জায়গাতে মনোযোগ ছিল না, আবার এসে দেখতে হচ্ছে। আমার ক্ষেত্রে হয়তো অনলাইনে ক্লাস করতে গেলে, বিশেষ করে যখন আমি রেকর্ড ক্লাস করতাম, দেখা যাচ্ছে মন যেন কোত্থেকে কই চলে গেছে। এখন ওই একটা জায়গায় চলতেছে ক্লাস, আমি শুনতেছিও, মানে কান দিয়ে ঢুকতেছে, বাট মনে যেয়ে লাগতেছে না কথাটা, আবার ব্যাক করা লাগে। এই একটা ক্লাস 1 ঘন্টার ক্লাস করতে দেখা যায় 3-4 ঘন্টা পর্যন্ত লাগাই ফেলি যখন মনোযোগ থাকে না। সো ট্রাই করবা লাইভ ক্লাস যারা করো, লাইভ ক্লাস এমন ভাবে মনোযোগ রাখতে যেন নেক্সট টাইম ওই ক্লাস ওপেন করাই না লাগে। টাইম যে কি জিনিস এটা তো অলরেডি বুঝার কথা যারা সেকেন্ড টাইমার। আমার মনে হয় না যে আমার বলা উচিত, বা আমি ফার্স্ট টাইমার, আমি সেকেন্ড টাইম তোমরা যে সাফারিংস এর মধ্যে দিয়ে যাচ্ছ এর মধ্যে দিয়ে যাই নাই। তো তোমাদের কষ্ট, তোমাদের সময়ের মূল্য আমার থেকে নিশ্চয়ই তোমরা অনেক অনেক ভালো জানো, বিকজ এক্সপেরিয়েন্সের থেকে বড় কিছু হয় না। ঠিক আছে? তো এই জায়গাটা আশা করি তোমরা বুঝবা। ওকে। হ্যাঁ, কমেন্টে তাকাইলে মনোযোগ দেয়া যায় না, সোয়াইপ করে কমেন্টটা বের করে দাও। যখনই তোমার দরকার হবে তখনই কমেন্টে ঢুকবা। ঠিক আছে? আচ্ছা, এটা কোনটা গুরুত্ব দিয়ে পড়তে হবে এটা আমি বলে দিচ্ছি, বাট জিনিসটা আমি এতটা সামারাইজ করে নিয়ে আসছি, তুমি যদি বই খোলো তাইলেই বুঝবা যে এখানে যদি তুমি আরো কাট ছাট করতে চাও, কিছুই বাকি থাকবে না, অবশিষ্ট থাকবে না আর কিছু। কারণ সব থেকে ইম্পর্টেন্ট গুলা এখানে এনেছি, সবগুলা পড়বা। আচ্ছা, পাওয়ারফুল এক্সপ্লোসিভ টু ডিমলিশ বিল্ডিং। বিল্ডিং ভেঙে ফেলার জন্য বা ধ্বংস করার জন্য আমরা যে বম টাইপের জিনিসটা ব্যবহার করি তাকে আমরা কি বলে থাকি? ব্লকবাস্টার। এবং এই ব্লকবাস্টার শব্দটা এখন মুভির সাথে রিলেট করা হয়। ঠিক আছে? তাইলে ব্লকবাস্টার এইটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে বিল্ডিং ভাঙার জন্য আমরা যে বম টাইপের এগুলা ব্যবহার করি সেটাই। এরপর আসো, এটা একটু দেখতে পারো, অন ফ্রি ফ্রম ন্যাশনাল প্রিজুডিস অর লুকিং আপন দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ ওন। যার জাতীয় কোনো বাধা ধরা নাই, যে আমি বাঙালি, ওকে আমি বাংলাদেশেই থাকবো, ওকে আমি বাঙালি পরিচয় দিব। অনেকে দেখবা চিন্তা করে আমি জন্মাইছি পৃথিবীতে, সো পুরো পৃথিবী আমার, আমার কোনো ন্যাশনাল বাউন্ডারি নাই। তাহলে যার কোনো ন্যাশনাল বাউন্ডারি নাই এবং চিন্তা করে পুরো পৃথিবীটাই আমার, তাকে আমরা কি বলবো? বিশ্বজনীন বলতে পারি। ঠিক আছে? এরকম একটা উদ্ভিদ ছিল, কি বলতো? কসমোপলিটান নামে একটা উদ্ভিদ ছিল, মনে আছে? বলো তো কে? তো তাকে বলা হয় কসমোপলিটান। তো কসমো বা কসমস শব্দের অর্থ হচ্ছে মহাবিশ্বকে বুঝায়, এবং পলিটান মানে তুমি নিশ্চয় যারা মেট্রোপলিটান, যারা হচ্ছে এই এরিয়াতে বাস করে, অর্থাৎ পলিটান মানে যারা লিভিং আছে তারা, লিভিং অ্যানিমালস। ঠিক
আছে? তো কসমোপলিটন মানে মহাবিশ্বে বসবাসকারী বা বিশ্বজনীন এরকম অর্থ দিবে। ঠিক আছে? সো কসমোপলিটন কিভাবে আসছে বললাম। এখন বলো কসমোপলিটন বোটানিতে কাকে বলা হইতো? এরপর আসো অন ট্রাইং টু ডু গুড ফর ম্যানকাইন্ড, যে মানুষকে ভালোবাসে, মানুষের উন্নতি করতে চায়, সাহায্য করতে চায়, তাকে আমরা কি বলবো দেখো? অ্যানথ্রপিস্ট তো আগেই বলছো কোথা থেকে আসছে, এবং এর সাথে জাস্ট ফাইল থেকে ইটা বাদ দিয়ে PHIL পর্যন্ত যোগ করে দাও। ঠিক আছে? তাইলে ফিল অ্যানথ্রপিস্ট, PHIL ফিল, ওটা ফাইল থেকে আসছে, এর মানে কিন্তু ভালোবাসা। সো যে মানুষকে ভালোবাসে, মানুষের উন্নতি করতে চাই, তাকে আমরা ফিলান্থ্রপিস্ট বলবো। মানব হিতৈষী, সুন্দর বাংলা আছে মানব হিতৈষী, বাট এটা যেহেতু ইংলিশ পরীক্ষায় মানব প্রেমিক, মানব হিতৈষী এটা তোমাকে দিবে না। আচ্ছা, এরপর আসো পরের পেজে। দেখো যেটা আসছে প্রথমেই, বিয়ন্ড দ্য পাওয়ার অফ নেচার, প্রকৃতির শক্তির বাইরে যেটা চলে যায় সেটাকে কি বলি আমরা? সুপার ন্যাচারাল। প্রকৃতি মানে কি? প্রকৃতি শব্দের অর্থ যেটা সাধারণভাবে স্বাভাবিকভাবে অ্যাকসেপ্টেবল এবং ঘটে থাকে সেটাকে আমরা নেচার বলে থাকি। নেচারের ওরকম কোনো ডেফিনেশন কিন্তু নাই। নেচার মানে শুধু যে গাছপালা, নদী নালা এগুলা না, যেটা স্বাভাবিকভাবে হয় সেটাই ন্যাচারাল। আচ্ছা, এর বাইরে এমন কিছু একটা ঘটছে, যেমন আমরা যেটা সাধারণত বুঝি জিন ভূতের যে ব্যাপারগুলা, এইগুলা, এগুলোর কোনো ব্যাখ্যা আছে? নাই। ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যাবে? যাবে না। কেমিস্ট্রির অণুপরমাণু দিয়ে ব্যাখ্যা করা যাবে? যাবে না। বায়োলজি দিয়ে ব্যাখ্যা করা যাবে? কি খায়, কেমনে বাঁচে? যাবে না। যেটা তুমি ন্যাচারাল যে প্রসেস সেটা দিয়ে ব্যাখ্যা করতে পারবা না, সেটাকেই সুপার ন্যাচারাল বলবা। ঠিক আছে? সুপার ন্যাচারাল, বাংলা কি? অতি প্রাকৃত। এরপর আসো ক্যারেক্টারাইজড বাই ডাল ইউনিফর্মিটি। এটা একটু দেখতে পারো। ডাল ইউনিফর্মিটি মানে বুঝাচ্ছে যে একঘেয়েমি, বা ডাল, ডাল শব্দের অর্থ হচ্ছে বোরিং, এরকম বুঝায়। সো যেটা দিয়ে বোরডম বা এরকম কোন একটা সিচুয়েশন বুঝাচ্ছে সেটাকে আমরা কি বলে থাকি দেখো? মোনোটোনাস। মানে সবগুলোই সিনোনিম। ডাল, বোরডম, বোরিং, মোনোটোনাস সবই একঘেয়েমি বুঝায়। ঠিক আছে? তো এটা একটু দেখিও, অতটা ইম্পর্টেন্ট না। এরপরে এগুলো ইম্পর্টেন্ট। প্র্যাকটিস অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান স্পাউজ। স্পাউজ মানে হচ্ছে স্বামী বা স্ত্রী। স্বামীকেও বুঝাইতে পারে, ওর স্ত্রীকেও বুঝাইতে পারে, দুইজনের যে কোনো একজনকে। সো প্র্যাকটিস অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান স্পাউজ মানে কি বুঝাইছে বলতো? এখানে হইতে পারে যে একজন স্বামীর দুইজন ওয়াইফ বা তিনজন ওয়াইফ, আবার হইতে পারে একজন মহিলা তার দুইজন স্বামী। ইন্ডিয়ার একটা রিজন এক সময় প্রচলিত ছিল, এখন আর নাই। সো এখানটাতে দুইটাই বুঝাচ্ছে। সো এটাকে আমরা কি বলি? পলিগ্যামি। গ্যামি মানে যে কোনো জায়গাতে, গ্যামি মানে বিবাহ, মনে রাখবা। আমি পড়ছি গ্যামেট, গ্যামেট জননের সাথে রিলেটেড। সো গ্যামি বা বিবাহ এটাও কিন্তু জননের সাথে রিলেটেড। সো ওইভাবে রিলেট করে মনে রাখবা। গ্যামি মানে বিবাহ, এবং পলি মানে অনেক, এটা নিশ্চয়ই জানো। সো অনেক বিবাহ করার যে রিচুয়াল সেটাকে আমরা পলিগ্যামি বলি। এরপর ইনক্যাপাবল অফ বিং কনকোয়ার্ড। ইনক্যাপাবল অক্ষম, কি জন্য? বিং কনকোয়ার্ড, কাউকে জয় করার ব্যাপারে যে অক্ষমতা, অর্থাৎ তুমি যতই চেষ্টা করো তার মন পাবা না। এটাকে কি বলা হয় বলতো? ইনভিনসিবল, অজেয়, দুর্জেয়, এরকম। তাইলে ইনভিনসিবল শব্দটা যদি না জানো একটু শিখে রাখবা। ইন, তারপরে কি? ভিন, তারপরে সিবল, CIBL, সিবল, অর্থাৎ যেটা কোনোভাবেই জয় করা যাবে না। এরপর আসো ইনক্যাপাবল অফ বিং বিলিভড, যেটাকে বিশ্বাস করা যাবে না, সেটাকে অবিশ্বাস্য বলে থাকি আমরা বাংলায়। এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? ইনক্রেডিবল। ইনক্রেডিবল। ক্রেডুলাস বা ক্রেডিবল শব্দটা তো পড়ছো নিশ্চয়ই, সহজে বিশ্বাসযোগ্য। আর ইন দিয়ে অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ইনক্রেডিবল। এরপর আসো এটাও একই রকম, ইনক্যাপাবল অফ বিং সলভ, আগের মতো ইন প্লাস সলিউবল। সলভেবল না কিন্তু, সলভেবল বলিও না, সলিউবল, ইনসলিউবল। ওকে, এরপর আসো এই যে দেখো, এই সেই সাইড পোর্শনটা চলে আসছে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্যামি মানে গাম। গাম মানে কি? না না না, আসলে পলিগ্যামি বা এই টাইপের জিনিসগুলা এট দ্য সেম টাইমই অনেকগুলা একসাথে পজেস করাকে বোঝায়। ডিভোর্স দিয়ে একটাকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করলে এটাকে পলিগ্যামি বলা হয় না। প্র্যাকটিসিং অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান অর টু ওয়াইফস বা টু হাজবেন্ডস, যাই হোক, সেই ক্ষেত্রে এট দ্য সেম টাইমই হওয়া লাগবে। ঠিক আছে? কি বলতেছো? যেটা এখন ভাইয়া আপুরা করতেছে, কি কি করতেছে? আচ্ছা, এরপর আসো মার্ডার অফ আ ম্যান, মানুষকে হত্যা করাকে আমরা কি বলবো? তো সব জায়গাতে তুমি সাইড শব্দটা পাবাই। সাইড মানে কিল, টু কিল। তো দেখো মানুষকে হত্যা,
তুমি কি বলতে পারো হোমো মানে কিন্তু মানুষ। তুমি যখন পড়ছো বাবা পড়ে যাইতেছে। হোমো মানে কিন্তু মানুষ। যেমন হচ্ছে হোমো স্যাপিয়েন্স, হোমো মানে মানুষ। তো জাস্ট এর আগে হোমি লাগায় দাও। হোমো থেকে একটু অ্যাজেক্টিভ করে হোমি প্লাস সাইড। হোমিসাইড মানে কি টু কিল অফ হিউম্যান। মানুষকে হত্যা করাকে আমরা হিউমিসাইড বলছি। মার্ডার পর ইনফ্যান্ট, ছোট বাচ্চাকে হত্যা করাকে কি করবো? সাইড তো থাকবেই, এর সাথে জাস্ট ওই ইনফ্যান্ট এবং এটাকে অ্যাডজেক্টিভ করার জন্য ইনফ্যান্টি লাগাই দিছি। ইনফ্যান্টিসাইড। ওকে, এরপর রাখো সেলফ রুল অর কন্ট্রোল। ওকে, আমরা যে কোনো জায়গাতে টু কিল বা এই টাইপের শব্দ, মৃত্যু শব্দ থাকলেই আমরা সাইড লাগাবো। যদি কখনো সেলফ শব্দ থাকে, সেলফ মানে অটো, অটো মানে সেলফ, অটো মানে সেলফ। মেডিকেলে যখন আসবা দেখবে যে বলো অটো নিছি। অটো নিছি মানে কি? অটো নিছি মানে নিজেরা নিজেরা মাতব্বরি করে ছুটি নিছি। এটা খুবই কমন। দেখবে যে পরীক্ষার হয়ে গেছে, ছুটি নাই, একাডেমিক ক্যালেন্ডারে ছুটি নাই, ৩-৪ দিন ছুটি নিয়ে বাড়ি চলে গেছে সবাই। এটাকে আমরা অটো বলে থাকি। অটো মানে সেলফ। তো দেখো সেলফ রুল আর কন্ট্রোল, নিজের রুল আর নিজের নিয়ন্ত্রণকে আমরা কি বলে দেখো? অটো প্লাস নমি, অটো নমি। মানে নমি বা এই পোর্শনটা আসছে মনে করো যে কিভাবে বলবো, নমি মানে কর্তৃত্ব বুঝায়, বুঝছো? সো অটোনমি নিজের কর্তৃত্ব। এরপর আসো সেলফ মুভিং ভেহিকেল। যেহেতু সেলফ বলছে অবশ্যই এরকম কিছু একটা আসবে, এবং মুভিং জানো যে নিশ্চয়ই। এই যে ফোনটা, এটাকে মোবাইল ফোন কেন বলা হয়? বিকজ এটাকে মুভ করা যায়। একটা সময় ফোন এত বড় ছিল যে টেলিফোন যেটা ছিল ওয়্যার তার আছে ওর সাথে, ওই খুলে নিয়ে চলে যাওয়া যায় এক জায়গাতে। একটা টাইমে তার ছাড়াও আসছে, বাট ইনিশিয়ালি সেটা তার যুক্ত ছিল। তো যখনই দেখা গেল যে তার নেওয়ালা এটা নিয়ে যে এখানে এখানে চলে যাওয়া যায়, এই জন্য এটার নাম হলো মোবাইল। সো মোবাইল মানে কিন্তু মুভেবল। সো অটো মোবাইল, যেটা নিজে নিজে মুভ করতে পারে। এবং অটোমোবাইল বলতে আসলে আমরা ভেহিকেল বা যানবাহনকে বুঝি। এরপর আসো ওয়ালাইকুম আসসালাম। এখন আসছো? আচ্ছা, প্লিজ কেউ এক্সট্রা কথা বলিও না। এখন আবার ওরকম বিয়ের কথা আসছে কেন? তোমরা শোনো, এখন এত কয়জন ক্লাস করতেছো? ৩৪৩ জন। সবাই যদি ক্লাসের মধ্যে মনে করো যে ৫টা কমেন্টও যদি করো, তাহলে ইন্টারভ্যাল করে চিন্তা করো তো পার মিনিটে ২-৩টা কমেন্ট চলে আসবে। এটা করিও না প্লিজ। একটু সবাই ক্লাসে মনোযোগ দাও, দরকারি জিনিসই জানতে চেও, হ্যাঁ? এবং তোমাদের বলেছি কিন্তু যে এখন গ্রুপের মধ্যে উল্টাপাল্টা গল্প টল্প করবে না, এক্সট্রা কথা বলবাই না। যাতে তোমারও টাইম কিল হয়। তুমি হয়তো বুঝো না তোমার ডোপামিন, যে ডোপামিন শ্বাসের জন্য, বাট অ্যাকচুয়ালি টাইম কিন্তু কিল হয়, এটা তুমি জানো এট দ্য এন্ড অফ দ্য ডে। সেই ক্ষেত্রে তোমাদের কথা দিয়েছি আমরা যে এটা আসলে হয় যখন তোমাদের পরীক্ষা হয়ে যাবে, চান্স পেয়ে যাবে, তোমাদের আলাদা গ্রুপ থাকবে, আমরাও তখন তোমাদের সাথে আড্ডা দিব, তোমরাও আড্ডা দিবা। এখন টাইমটা কিল করিও না, ঠিক আছে? এরপর আসো পার্সন হু রিজার্ভ ইন স্পিচ, যার কথাবার্তা খুবই মিতভাষী, যে খুবই কম কথা বলে, তাকে আমরা কি বলে থাকি? রেটিসেন্ট। এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট না, দেখে রাখতে পারো। Okay, এরপর একটা দেখো মেশিন দ্যাট ফাংশন বাই ইটসেলফ, নিজে নিজে যে মেশিনটা কাজ করে তাকে আমরা কি বলি? অটো। ওই যে সেলফ নিজে নিজে চলে, অটো প্লাস ম্যাটিক, অটোমেটিক। এটা তুমি জানো। অটোমেটিক শব্দ আমার মনে হয় না তোমার আর ব্যাখ্যা করা লাগবে। ওকে, এটা ফাংশন হইতে পারে, মেশিন হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আচ্ছা, এটা তো দেখলামই। ওকে, এবার এটা একটু দেখো। পার্সন হু হ্যাজ আনইউজুয়াল হ্যাবিট, একজন ব্যক্তি যার অস্বাভাবিক কিছু ব্যবহার আছে। যেমন এই যে মানুষ সাধারণত কি করে? রাত্রে ঘুমায়, দিনের বেলা জেগে থাকে। অনেক মানুষ আছে দেখবা সারাদিন ঘুমায়, রাত্রে জেগে থাকে। তাকে তুমি একটু তাহলে আনন্যাচারাল হ্যাবিট বলতে পারো, তার সেই হ্যাবিটটাকে। তো সেই মানুষগুলোকে আমরা কি বলে থাকি? এক্সেন্ট্রিক। সেন্ট্রিক মানে কি? কেন্দ্রিক। বা একটা বৃত্তের কথা চিন্তা করো, এই যদি বৃত্ত হয় তার সেন্টার কোথায় হবে? এইটা। তাহলে এটাকে তুমি বলতে পারো একটা সেন্ট্রিক সার্কেল বা কেন্দ্রিক বৃত্ত। এখন যদি এমন হয় যে বৃত্তটা বৃত্ত না হয়ে এরকম হইছে, বৃত্ত আঁকাইতে গেছিলা হইছে এরকম, এবং তুমি এখানে একটা সেন্টার দিছো, অ্যাকচুয়ালি সেন্টার হইলো, বৃত্ত হইলো না। তাহলে এটাকেই অরিজিনাল যে বৃত্ত তার থেকে ডাইভার্টেড হয়ে গেল, এটাকেই তুমি বলবা এটা কি সেন্ট্রিক? নো, সেন্ট্রিকের অ্যান্টোনিম দ্যাট ইজ এক্সেন্ট্রিক। ঠিক আছে? এক্সেন্ট্রিক শব্দটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এক্সেন্ট্রিক অর্থাৎ স্বাভাবিক নিয়মের ব্যতিক্রমী, যে তাকে আমরা এক্সেন্ট্রিক বলে থাকি। দেখি এর বাংলা আছে নিশ্চয়ই সুন্দর একটা, দেখো খামখেয়ালি বলছে। খামখেয়ালি এক্সেন্ট্রিক শব্দের অর্থ, এবং এর সুন্দর একটা সিনোনিম আছে। দেখি এক্সেন্ট্রিকের কোনো সিনোনিম বলতে পারো কিনা? তোমরা যেহেতু পড়ে আসছো ফার্স্ট টাইমে, নিশ্চয়ই সুন্দর করে এক্সেন্ট্রিকের একটা সিনোনিম বলো, বা খামখেয়ালি শব্দের একটা আরেকটা ইংরেজি ফর্ম বলো। আচ্ছা, এরপর আসো an appointed meeting place for troops, বা যে কোনো ট্রুপ হইতে পারে বা যে কোনো গ্রুপ হইতে পারে, এরকম যে কোনো কারোর যে অ্যাপয়েন্টেড মিটিং প্লেস। যেমন আমরা বললাম চল আমরা একদিন একটু বসি, কথা বলি, মিটিং এ যাই, এরকম। তো যে জায়গাটাকে নির্দিষ্ট করা হয় ওই জায়গাটাকে কি বলে?
অ্যাপয়েন্টেড মিটিং প্লেস, প্লেসকে ইন্ডিকেট করতেছে। তো প্লেসটাকে কি বলা হয়? রেন্ডেজভস বা মিলনস্থল। এটা কিন্তু লাগে। রেন্ডেজভস শব্দের অর্থ কি? মিলনস্থল, মিলন স্থল। ঠিক আছে, রেন্ডেজভস। তাহলে দেখো বানানটা একটু লাগবে, রেন ডেজ ভস। দেখিও। এরপর আসো সিগনেচার অফ অনসেলফ, নিজের সিগনেচার আমরা কি বলে থাকি? যে আসে না, এসে বলে যে অটোগ্রাফ দেন, অটোগ্রাফ দেন। তাইলে অটো মানে নিজ, সেলফ এন্ড গ্রাফ মানে ছবি, নিজের ছবি, দ্যাট ইজ নিজের সাইনটাকে আমরা ছবি হিসেবে ভাবতেছি এখানে। সো অটোগ্রাফ মানে নিজের সাইন, দ্যাট ইজ বুঝতেই পারছো আমরা কোন জিনিসটাকে বুঝাচ্ছি। ওকে, এরপর এটা একটু দেখো, ওয়ান উইথ আনলিমিটেড পাওয়ার, অর্থাৎ যার আনলিমিটেড পাওয়ার আছে এবং নিজের কর্তৃত্ব, নিজের মতো করে সবকিছু করে, যেমন আমাদের সময় ছিল শেখ হাসিনা বিদায় নিয়েছেন, তো তাকে কি বলা হয়? অটোক্র্যাট। এটাও নিশ্চয়ই তোমরা জানো। অটোক্র্যাটিক, অটোক্র্যাট শব্দগুলো খুবই কমন। এরপর দেখো অন হু স্পেন্ড ল্যাভিশলি, যে ইচ্ছা মতো খরচ করে, তাকে আমরা কি বলে থাকি? এটাও তোমরা পড়েছো, এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট মানে অমিতব্যয়ী বা অপব্যয়ী বলা হয়, অমিত ব্যয়। ঠিক আছে, এক্সট্রাভ্যাগেন্ট। এরপর দেখো অন হুইজ ভার্সড ইন মেনি ল্যাঙ্গুয়েজ, একজন যে কিনা অনেক ভাষা জানে, তাকে আমরা কি বলে থাকি বলতো? তো ল্যাঙ্গুয়েজের সাথে মিল আছে এখানে, ল্যাঙ্গুয়েজের সাথে মিল করে দেখো, লিঙ্গুইস্ট। একটু অন্যরকম, লিং বানানটা সহজ, গুইস্ট, GUIST, গুইস্ট, লিঙ্গুইস্ট, যে অনেক ভাষায় পারদর্শী। ঠিক আছে, ওকে। এরপর আসো, এটাও তোমরা নিশ্চয়ই জানো, অন হু জার্নিস টু এ হলি প্লেস, যে পবিত্র স্থানে গমন করে, তাকে তুমি কি বলতে পারো? এটা বিশেষ করে হিন্দুদের ক্ষেত্রে বেশি কমন। মানুষ বেশি বৃদ্ধ হয়ে গেলে দেখবে গয়া, কাশী এই জায়গাগুলোতে ভ্রমণ করে, বা অনেকে বলে তীর্থে যায়, যেটাকে আমরা আসলে তীর্থ বলি বা তীর্থযাত্রা বলি। তো সেটাকে কি বলা হয়? অন হু জার্নিস টু হলি প্লেস, তাকে তীর্থযাত্রী বলা হয়। তো সেটার ইংরেজি অনেকেই জানো, সেটাকে আমরা পিলগ্রিম বলে থাকি। কি বলে থাকি? পিলগ্রিম। আচ্ছা, পেন আসে নাই। পিলগ্রিম বানানটা দেখিও সহজ, PIL, পিল, তারপরে GRIM, গ্রিম, পিলগ্রিম, তীর্থযাত্রী। ওকে, এরপর দেখো ওই জিনিসটাই এবার আসছে, লাভ ফর ম্যানকাইন্ড, যে মানব জাতিকে ভালোবাসবে তাকে বলবো ফিল্যান্থ্রপিস্ট। এবং এই যে ভালোবাসা, এই ভালোবাসাটাকে বলবো ফিল্যান্থ্রফি। ঠিক আছে, ফিল্যান্থ্রফি এন্ড ফিল্যান্থ্রপিস্ট, দুটো পার্থক্য দেখবা। ওকে, এরপর এটা একটু দেখতে পারো, অন হু লাভ বুকস কালেকশন, যে অনেক বইয়ের কালেকশন পছন্দ করে, নিজের বাসায় বইয়ের কালেকশন রাখতে ভালোবাসে, তাকে আমরা কি বলবো? ফাইল মানে ভালোবাসা। এন্ড বিবলিও, বিবলিও শব্দের অর্থ হচ্ছে বই। বাইবেল বলে থাকি আমরা কাকে? এটা বলা হয় বাইবেল পৃথিবীর সব থেকে পুরানো গ্রন্থ, বাইবেল। আচ্ছা যাই হোক, বাইবেলের কাহিনীতে না যাই, কথা হচ্ছে যে এজন্য বিবেল বা বাইবেল এটা বইকে রিলেট করবে। বাইবেল শব্দের অর্থ হচ্ছে বই। ঠিক আছে, সো এখানে ওখান থেকে বিবলিও শব্দটা আসছে, এবং ফাইল মানে ভালোবাসা, সো বিবলিও ফাইল মানে যে বই ভালোবাসে, বইয়ের কালেকশন রাখতে ভালোবাসে। ওকে, এরপর দেখো সেন্টেন্স বিল্ডিং, রুল অফ সেন্টেন্স বিল্ডিং। একটা সেন্টেন্স কিভাবে বিল্ড আপ হবে, যেমন প্রথমে সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট বা এক্সট্রা পোর্শন থাকবে। এই যে সেন্টেন্স বিল্ডিং এর রুল, এটাকে আমরা কি বলে থাকি? বাক্যতত্ত্ব, বা বাক্যতত্ত্বকে আমরা ইংরেজিতে কি বলি? সিনট্যাক্স। সিনট্যাক্স, এটা তোমরা পড়ছো হয়তো, HSC তে পড়ার কথা। এরপর আসো, ওকে, এটা তো বলছি কালেক্টেড বুকস কে বিবলিওগ্রাফি বলা হয়। ওকে, এরপর এইগুলো তুমি জানো, ভয় শব্দের অর্থ হচ্ছে ফোবিয়া, ভয় যেখানেই থাকবে সেটাকে আমরা ফোবিয়া দিয়ে প্রকাশ করি। যেমন তুমি যদি পানিকে ভয় পাও, বা হচ্ছে কুকুরে কামড়াইলে র্যাবিস যাদের হয়, র্যাবিস ভাইরাস দিয়ে যাদের জলাতঙ্ক হয়, তাদের কি হয়? পানি দেখলে ভয় পায়, বিকজ যদি কোনোভাবে পানি গলার মধ্যে যায়, তাহলে দেখা যায় পানি এবং আলো, তাহলে গলার যে মাসল গুলো আছে খুবই চিপে ধরে, মানে চারিদিক থেকে গলাটা বন্ধ হয়ে যায়, একই সাথে তখন তো খাদ্যনালী বন্ধ হয়ে যায়, শ্বাসও বন্ধ হয়ে যায়, তো তারা পানিকে অনেক ভয় পায়। তো এটাকে আমরা কি বলে থাকি? জল আতঙ্ক, জল প্লাস আতঙ্ক, পানিকে ভয় পাওয়া, জলকে ভয় পাওয়া। তো এটাকে আমরা বলে থাকি ফোবিয়া। কিসের ফোবিয়া? হাইড্রো বা পানির ফোবিয়া। তো এখানে পানি দেখে ভয় পাই। কেন ভয় পাই? তুমি যদি একটু আহ অনেকবার হয়তো বলছি যে খুবই ভয়ঙ্কর একটা ডিজিজ, তুমি যদি একটু দেখতে চাও আসলে জলাতঙ্কে কি হয়, একটু দেখতে পারো, একটু সার্চ দাও ইউটিউবে, দেখবা যে কি একটা অবস্থা। পানি খাইতে গেলেই একদম গলার সমস্ত ফ্যারেঞ্জিয়াল মাসেল গুলা ব্লক করে দেয় পুরো গলাটাকে। দ্য বুক কন্টেইনিং অল দ্য পাবলিশড ওয়ার্ক অফ অ্যান অথর, একটা বই যেটা কিনা একজন রাইটারের সমস্ত কিছু কন্টেইন করে, তাকে আমরা কি বলে থাকি বলতো? দেখো, অমনিবাস বলে থাকি। ওই যে দেখো, অমনি মানে অল, এবং এটা একটা জিনিস যেটা সবকিছুকে কন্টেইন করতেছে। বাস যেমন অনেক জিনিসকে কন্টেইন করে,
ওভাবে রিলেট করে মনে রাখতে পারো অমনি বাস। ওকে, এই যে এরপর আবার দেখো বিবাহ চলে আসছে, প্র্যাকটিসিং অনলি ওয়ান ম্যারেজ। একটা বিবাহ করাকে আমরা তাহলে কি বলবো, গ্যামি প্লাস মোনো। মোনো মানে ওয়ান, তাহলে মোনো গ্যামি। দুইটা বিবাহ, প্র্যাকটিসিং অফ টু ম্যারেজ, তখনই বাই গ্যামি, বাই মানে দুই। এরপরে ওই যে প্র্যাকটিসিং সেভারাল ম্যারেজ, অনেকগুলা বিয়ে করা, পলিগ্যামি। অন হু হেটস ম্যারেজ, যে এবার বিবাহকে ঘৃণা করে, অনেকে আছে না বিয়ে করেন সারা জীবন, তো কারণ তো আছে, কি কারণ মনে করো যে বিয়েকে ঘৃণা করে, তাকে তুমি কি বলবা, একটু আগেই বলতেছিলাম মিজ শব্দের অর্থ হচ্ছে টু হেট। সো মিজ প্লাস গ্যামি, এর মাঝখানে একটু মানে জিনিসটা সুন্দর শোনা, মিস গ্যামি তো বলা যায় না ওভাবে, সুন্দর শোনানোর জন্য বা একটু অ্যাডজেক্টিভ করার জন্য শব্দটাকে আমরা ও যোগ করি, মিজো গ্যামি হয় এই জিনিসটা। এরপর আসো হ্যাভিং সেভারাল হাজবেন্ড, অনেক স্বামী পজেস করা, বা এট দ্য সেম টাইম একজন মহিলা যদি অনেকগুলো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকে, তাকে আমরা কি বলবো, দেখো পলি অ্যান্ড্রি। অ্যান্ড্রি শব্দের অর্থ কি বলতো, তুমি যে কোনো জায়গাতে অ্যান্ড্রোজেন, এটা কিন্তু মেল হরমোন, বা তুমি অন্য যে কোনো জায়গাতে দেখবা যে অ্যান্ড্রো শব্দের অর্থই হচ্ছে পুরুষকে বোঝায়। সো ওই অ্যান্ড্রি মানে পুরুষকে ইন্ডিকেট করে, পলিঅ্যান্ড্রি অনেকগুলো পুরুষ বা হাজবেন্ড নিজের আন্ডারে রাখার যে ব্যাপারটা। আচ্ছা, এটা একটু দেখিও, যদিও খুব একটা ইম্পর্টেন্ট না। অন হু লাভস ইজ ফাদারল্যান্ড কান্ট্রি, যে ফাদারল্যান্ড বলো বা মাদারল্যান্ড বলো, এটা সমস্যা নেই, ফাদারল্যান্ডই দেখলাম। আচ্ছা, তো নিজের দেশকে ভালোবাসে, যেখানে জন্মাইছে, মাতৃভূমি বা পিতৃভূমিকে ভালোবাসে, তাকে তুমি কি বলবে বলতো, দেশপ্রেমিক বা প্যাট্রিয়ট, এটা সবাই জানো। আচ্ছা, ঠান্ডা লাগতেছে, দাঁড়াও একটু। ওকে, এরপর স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট, এটা অলরেডি বলছি, মানব জাতির যে উন্নতি, ইভলিউশন, এটার যে স্টাডি, সেটাকে অ্যানথ্রোপোলজি বলা হয়। আচ্ছা, এটাও বলছি, হেডস ম্যানকাইন্ড হেডস হিউম্যান। এরপরে হচ্ছে, আচ্ছা এখানে লাভস হবে, হ্যাঁ এটা হচ্ছে ভুল করছে, এটা লাভস হবে, এটা ঠিক করে নিও, লাভস। ওকে, এরপর হচ্ছে এটা একটু দেখো, অন হু হেটস উমেন, যে মহিলাদের ঘৃণা করে, তাকে কি বলবা, মিস শব্দটা তো আগে আসবেই। এবং এর সাথে তুমি নিশ্চয়ই জানো যে মহিলা সম্পর্কিত যে চিকিৎসাবিদ্যা, তাকে আমরা কি বলি, গাইনোকোলজি, গাইনি, গাইনি মানেই মহিলা। সো মিসের সাথে গাইনি লাগাই দাও, এবং যে ব্যক্তি ঘৃণা করবে অবশ্যই তাকে গাইনিস্ট বলবো। সো মিজো গাইনিস্ট, তার মানে কি, যে ব্যক্তি মহিলাকে, গাইনি মানে মহিলাকে ঘৃণা করবে, তাকে তুমি মিজোগাইনিস্ট বলবা। এরপর স্টেট অফ বিং ফাদার, বাবা হওয়ার যে ব্যাপারটা, সেটাকে আমরা কি বলি, প্যাটার্নিটি, পিতৃত্ব। স্টেট অফ বিং মাদার, ম্যাটার্নিটি বা মাতৃত্ব, এই দুইটা তুমি জানো। এরপর আসো, এই জিনিসগুলো আবার আসছে, দেখো কিলিং অফ ফাদার, বাবাকে হত্যা করাকে আমরা কি বলবো, দেখো এই জিনিসগুলোতে সব জায়গাতে আবার সাইড পাবা, এবং বাবাকে তুমি ফাদার, প্যাট্রি, পিতা থেকে মনে রাখবা, প্যাট্রি মানে বাবা। প্যাট্রিয়টের ক্ষেত্রে তুমি যেটা বলতেছিলে না, ফাদারল্যান্ডকে ভালোবাসে, ফাদারল্যান্ড কেন বলছে, বিকজ প্যাট্রি শব্দটা ডিরেক্টলি বাবার সাথে রিলেট করে, তাইলে প্যাট্রি সাইড মানে কি, কিলিং অফ ফাদার। এরপর আসলে সিস্টেম অফ রুল বাই ফাদার বা মেন, সমাজ ব্যবস্থা দুই টাইপের আছে না, একটা হচ্ছে যেটা পুরুষ দিয়ে পরিচালিত হয়, বাবা যেখানে হেড হয়, এবং দেখা যায় যে বিয়ের পর মেয়েরা স্বামীর সংসারে আসে। আরেকটা হইতে পারে মাতৃতান্ত্রিক, যেখানে মারা সংসার পরিচালনা করে, হেড তারা হয়, এবং বিয়ের পর ছেলেরা কন্যার বাড়িতে যায়। তো এটা আসলে আমাদের সমাজ, যেটা বাঙালি সমাজ, সেটা পুরুষতান্ত্রিক। আর উপজাতিদের মধ্যে গারো এবং খাসিয়া, এদের মধ্যে কেবলমাত্র দেখা যায় মাতৃতান্ত্রিক সমাজ। তাইলে সমাজ বা সিস্টেম রুল বাই ফাদার বা পুরুষ মানুষ বা বাবা, তাইলে পুরুষ বা বাবা দিয়ে যে সংসারটা বা যে সমাজটা পরিচালিত হয়, তাকে কি বলি, প্যাট্রি আর্চি। আর্চি শব্দের অর্থ কিন্তু শাসন, AR CHY, আর্চি। আর্চি শব্দের অর্থ কি, শাসন। তাহলে প্যাট্রি মানে বাবা, বাবা দিয়ে শাসন, প্যাট্রি আর্চি। মা দিয়ে শাসন, দেখো রুল আর কন্ট্রোল অফ মাদার, ম্যাট্রি আর্চি। ঠিক আছে, মা দিয়ে শাসন। তাইলে প্যাট্রি আর্চি, মাতৃ আর্চি দেখবা, এবং এখান থেকে আরেকটা শব্দ শিখতে পারবো, মনে করতে পারো, দেখো আর্চি মানে শাসন বললাম, অ্যান মানে তুমি যদি এর আগে অ্যান লাগাই দাও, এ বা অ্যান, এটা কিন্তু অ্যান্টোনিম বুঝাই, এ ফর অ্যাবসেন্ট, অ্যান মানেও জাস্ট একটু উচ্চারণের ক্ষেত্রে কখনো আমরা এ দিই, কখনো অ্যান দিই। সো অ্যান মানেও অ্যান্টোনিম বুঝায়, অ্যান প্লাস আর্চি, অ্যানার্চি। অ্যানার্চি মানে অরাজকতা বা নৈরাজ্য বোঝায়। তাইলে আর্চি মিন্স শাসন, যেখানে অ্যানার্চি, দ্যাট ইজ অ্যাবসেন্স অফ আর্চি, অর্থাৎ যেখানে শাসনের অভাব আছে, সেটাকে আমরা নৈরাজ্য বা অপশাসন বলবো, এনার্জি নৈরাজ্য। এটা কিন্তু এভাবে রিলেট করা যায়। এরপর কিলিং অফ মাদার, ম্যাট্রি মানে মা, ওই যে একটু আগে প্যাট্রি মানে পিতা, ম্যাট্রি মানে মা।
তাইলে এখানে ম্যাট্রিপ্লাসাইড মাকে হত্যা। ওকে, এরপর আসো এটা একটু দেখতে পারো, পার্সন হু ওয়াকস এইমলেসলি, যে ইচ্ছা মতো হেঁটে বেড়াইছে। অ্যাম্বল বা অ্যাম্বু শব্দের অর্থ কি বলছিলাম? মুভ করা। সো এই যে মুভ করে বেড়াইতেছে, হেঁটে বেড়াইতেছে, তাকে তুমি কি বলবা বলো তো? অ্যাম্বল বা অ্যাম্বুলিস্ট, যেটা ইচ্ছে বলতে পারো। অ্যাম্বল শব্দটা একটু দেখিও, বা অ্যাম্বুলিস্ট বলা হয় অনেক ক্ষেত্রে। লিভিং অন গ্রাস, এটা তুমি জানো যে ঘাস খেয়ে বেঁচে থাকে। ঘাস না শুধু, যে কোনো তৃণ বা উদ্ভিদ খেয়ে যে বেঁচে থাকে তাকে আমরা কি বলে থাকি? হার্বিভোরাস। হার্ব মানে তুমি জানো যে ভেষজ বা উদ্ভিদ বোঝায়। হার্ব প্লাস ভোরাস, ভোরাস মানে তো খেয়ে বাঁচা। সো যে হার্ব খেয়ে বাঁচে তাকে হার্বিভোরাস বলি বা তৃণভোজী বলি। ওকে, এরপর আসো এটা একটু দেখতে পারো, বেবি ক্যারিয়াজ, ওই যে বাচ্চাদের ঠেলে ঠেলে বেড়ায় রাস্তা দিয়ে, বিদেশিটা বাংলাদেশেও দেখা যায়। তো ওই ক্যারিয়াজটা বা ওই যে যানটাকে, ওটাকে কি বলা হয়? প্রি বা সরি পার অ্যাম্বুলেটর। সো অ্যাম্বুলেটর মানে এটা মুভিং, এন্ড পার অ্যাম্বুলেটর আসলে তুমি একটু মনে রাখিও, এখানে পার দিয়ে ওভাবে রিলেট করা যায় না, বাট পার অ্যাম্বুলেটর তুমি পেডিয়া দিয়ে মনে রাখতে পারো। পেডি মানে কিন্তু বাচ্চা, পার অ্যাম্বুলেটর এটা বাচ্চাদের ক্যারিজ। ওকে, এরপর এটা তুমি জানো, ক্যারিজ ফর সিক পিপল, অসুস্থ মানুষকে যেটা দিয়ে নিয়ে যাওয়া হয়, অ্যাম্বুলেন্স বলি সেটাকে আমরা, অ্যাম্বু। সো অ্যাম্বু মানে দেখছো, মুভিং যে কোনো জিনিসের সাথে অ্যাম্বু শব্দটা যায়। আচ্ছা, এটা তো আমরা বলছি লিভিং অন ফ্লেশ মানে কার্নিভোরাস। এটা একটু দেখিও, লিভিং অন ফিশ। মাছ সম্পর্কে যারা পড়াশোনা করবে বা মাছ সম্পর্কিত যে জ্ঞান, সেটাকে পিসিওলজি বলা হয়। এটা পড়ছো? পিসিওলজি। তো পিসিও শব্দের অর্থ হচ্ছে মাছ। সো যারা মাছ খেয়ে বাঁচে তাদের কি বলতে পারো? পিসি দিয়ে নিশ্চয়ই সম্পর্ক থাকবে। পিসি বানান কিন্তু একটু অন্যরকম, PISCI, পিসি। পিসি মানে মাছ। সো পিসিভোরাস মানে পার্সন বা যে কোনো কেউ লিভিং অন ফিশ। এরপরে আসলে লিভিং অন অল টাইপ অফ ফুড, সবকিছু যে খায় তাকে তুমি কি বলবো? ওই যে সর্বভুক বলছিলা, পাটটা পায়ের তলে পড়তেছে বারবার, দাঁড়াও। সো যেটা তোমরা বলতেছিলা সর্বভুক, সব খেয়ে বাঁচে, তো সেটাকে কিন্তু আমরা অমনিভোরাস বলি। অমনি মানে অল, এন্ড ভোরাস মানে টু ইট। এরপর আসো স্টাডি অফ রিলিজিয়ান। স্টাডি অফ রিলিজিয়ান এটাকে আমরা থিওলজি বলি। তো স্টাডি মানে সেখানে লজি আসবে, এবং ধর্মতত্ত্বকে আমরা ধর্মকে থিও শব্দ দিয়ে প্রকাশ করি। যেমন তুমি যদি থিও শব্দ দেখো, ধর্ম সংক্রান্ত যে কোনো কিছুতে থিওটা থাকে। যেমন থেইস্ট, যে ধর্মে বিশ্বাস করে তাকে আমরা থেইস্ট বলে থাকি, থেইস্ট। আর যে ধর্মে বিশ্বাস করে না, নাস্তিক, নাস্তিককে আমরা কি বলে থাকি? অ্যাথেইস্ট। সো থেইস্ট এন্ড অ্যাথেইস্ট এই দুটো একটু দেখি, এন্ড থিও বা থে এই শব্দটা ধর্মের সাথে রিলেটেড। ঠিক আছে, তো দেখছো একটা শব্দ থেকে আমরা অনেকগুলো শব্দের চিন্তা করার চেষ্টা করব, এবং জাস্ট মূল পোর্শনটা, যেমন ওই সাইড জিনিসটা কি বুঝায় এটা একটু জানা লাগবে, অটো কি বুঝায়, এই জিনিসগুলো যদি জানো অটোমেটিক দেখবো অনেক শব্দ তুমি জেনে গেছো ইংলিশের। বা হয়তো জানো না, বাট শুনলে মিনিং বুঝতে পারবা। বুঝছো? আচ্ছা, পিসি কালচার, পিসি কালচার পড়ছি। আচ্ছা, মানুষ অমনিভোরাস, ইয়েস মানুষ অমনিভোরাস। যেমন হচ্ছে তুমি শাকসবজি খাও, তুমি মাছ মাংস খাও, তুমি দুধ খাও, ডিম খাও, খাও নাকি? সবই খাও। আমিও খাই, মানে তোমাদের বলতেছি মানে আবার রাগ করিও না। পাঙ্গন মুসলিম না? হ্যাঁ, পাঙ্গন এবং লাওয়া এরা হচ্ছে মুসলিম। ওকে, অ্যাম্বুলেন্স মানে রোগী বহনকারী গাড়ি, তুমি যদি বাংলাতে বলতে ভালো। আর অ্যাম্বুলেন্স তো আমরা অ্যাম্বুলেন্স হিসেবেই জানি। আচ্ছা, এরপর আসো, এটা জানো, স্টাডি অফ হেরিডিটি, অর্থাৎ হেরিডিটি মানে বংশগতি, একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনের ক্যারেক্টারিস্টিক পার হওয়ার যে ব্যাপারটা, সেটাকে হেরিডিটি বলি। তো এটা নিয়ে স্টাডি করছো কোথায়? জেনেটিক্সে। তাইলে স্টাডি অফ হেরিডিটি ইজ কল্ড জেনেটিক্স, বা বাংলাতে বললে জিনতত্ত্ব। জিনতত্ত্ব বানান কি রে? জিনতত্ত্ব, ইস, বাংলা বানান ভুলে গেছি। যাই হোক, জিনতত্ত্ব। তুমি একটু লিখো বাংলা বানান কি, বর্গে জয় রশ্মি নাকি দীর্ঘই মনে নাই। এখন আবার যদি আমি লিখতে যে জিন হয়ে যাই, তাইলে আরেক বিপদ, বলবো আপু কি করে দিছে। এরপর আসো স্টাডি অফ অ্যানসিয়েন্ট সোসাইটি, পুরনো সমাজকে নিয়ে যে গবেষণা বা যে স্টাডি, সেটাকে আমরা কি বলে থাকি? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা আসলে এটার সব থেকে ইম্পর্টেন্ট অনার্স সাবস্টিটিউশন, আর্কিওলজি বলা হয়, প্রত্নতত্ত্ববিদ্যা। এটা অনার্স সাবস্টিটিউশনের জন্য ইম্পর্টেন্ট, অর্থের জন্য ইম্পর্টেন্ট, আবার স্পেলিং এর জন্য ইম্পর্টেন্ট। কি বলছিলাম? আর চাইওলজি, আর বানানটা দেখো, চাইও, চা ই ও,
প্লাস লজি, আর্চায়োলজি মানে প্রত্নতত্ত্ববিদ্যা। ওকে, এরপর স্টাডি অফ এনভায়রনমেন্ট, পরিবেশ নিয়ে যে স্টাডি সেটাকে আমরা কি বলে থাকি? ইকোলজি। এটা তো গতদিন বোটানিতে তোমরা দেখছিলা। ও, বোটানি চ্যাপ্টারটা পড়ো নাই তোমরা এখনো। সো ইকোলজি, ইকো মানে পরিবেশ এন্ড লজি মানে অবশ্যই বুঝতে পারছো স্টাডি বা জ্ঞান বুঝাইতেছে। স্টাডি অফ স্কাই, আকাশ নিয়ে যে গবেষণা সেটাকে তুমি কি বলো? অ্যাস্ট্রোনমি। আচ্ছা, এখানে দুইটি শব্দ আছে, দেখো পাশাপাশি আছে, অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোলজি। দুইটা কি একই জিনিস? দেখো, অ্যাস্ট্রোনমি যেটা স্টাডি অফ স্কাই এর কথা বলছে, আর স্টাডি অফ দ্য ইনফ্লুয়েন্স অফ প্ল্যানেট, এই যে বিভিন্ন রকম গ্রহ উপগ্রহ আছে, এগুলার বিভিন্ন ইনফ্লুয়েন্স মানুষের জীবনে নাকি আছে, এরকম কিছু তত্ত্ব আছে। বিশেষ করে দেখবা যে হিন্দুরা যখনই বিয়ের কোনো লগ্ন ঠিক করে তখন কি যেন ক্যালেন্ডার নিয়ে বসে এবং হিসাব করে টোরে দিন তারিখ ঠিক করে। তো এই যে ব্যাপারটা যে মানুষের জীবনে প্ল্যানেটের যে ভূমিকা, এইটা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে অ্যাস্ট্রোলজি বলা হয়। আর যেটা হচ্ছে এটা এখন মানে আধুনিক বিজ্ঞানের স্বীকৃত না অতটা। আর অ্যাস্ট্রোনমি যেটা, এখানে ওই যে গ্রহ নক্ষত্র সম্পর্কে বা ওই যে ব্ল্যাক হোল বা মহাবিশ্ব সম্পর্কে ফিজিক্সে তুমি যেটা পড়ছো জ্যোতির্বিদ্যা, সেই জ্যোতির্বিদ্যাটাই হচ্ছে অ্যাস্ট্রোনমি। সো অ্যাস্ট্রোনমি যদি এক কথায় বলি, এটা জ্যোতির্বিদ্যা, আর অ্যাস্ট্রোনমি হচ্ছে জ্যোতিষ তত্ত্ব। দুটো জিনিস কিন্তু আলাদা, একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে আর একটার মানে এস্টাবলিশড বৈজ্ঞানিক ভিত্তি নাই। ঠিক আছে, তাইলে অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্যা যেটা তুমি ফিজিক্সে পড়ছো, অ্যান্ড অ্যাস্ট্রোলজি গ্রহ উপগ্রহের কি প্রভাব মানুষের জীবনে সেটা ইন্ডিকেট করে, দ্যাটস কল্ড জ্যোতিষ তত্ত্ব। এরপর আসো স্টাডি অফ বডিলি ডিজিজ। এটা আসলে অ্যাজ এ হোল বডিলি ডিজিজ হোক বা যে কোনো ডিজিজ হোক, যে কোনো রোগের যে আলোচনা সেটা আমরা কোথায় পড়ি? প্যাথোলজিতে। এটা কিন্তু মেডিকেলের একটা সাবজেক্ট, প্যাথোলজি। প্যাথোমিন ডিজিজ অ্যান্ড লজি মিনস তো তুমি জানোই। ঠিক আছে, এটা একটু দেখিও, এটা কিন্তু একটা সাবজেক্টের নাম প্যাথোলজি। এরপর আসো স্টাডি অফ ট্রিস। ডেনড্রাইটের কথা মনে আছে? নিউরনের পার্ট যখন পড়ছিলা তখন দেখছিলা একজন লম্বা নিচে নেমে আসে, আর চারপাশে চুলের মতো যেগুলো থাকে ডেনড্রন বলা হয়। তো তুমি যদি সেটাকে একটা গাছের সাথে তুলনা করো, একজন এখানে মনে করো সেল বডি এবং এর চারিদিক থেকে যেগুলো বের হয় সেগুলো ডেনড্রন, তাহলে অ্যাজ এ হোল চিন্তা করলে কিন্তু এই যে ডেনড্রন বা ডেনড্রাইট যেগুলোকে বলতেছো, এগুলো কিন্তু গাছের শাখা প্রশাখার মতো। ডেনড্রন শব্দটা আসলে আসছে গাছ থেকে, ডেনড্রন মানে গাছ বা গাছের শাখা প্রশাখা। সো যেখানে তুমি স্টাডি অফ ট্রি, গাছ নিয়ে পড়াশোনা করছো, সেটাকে ডেন্ড্রোলজি বলবা। ঠিক আছে, মনে রাখিও। এরপর আসো স্টাডি অফ স্কিন ডিজিজ। তুমি জানো ডার্মা মানে স্কিন, সো এটা অনেকেই জানো। ডার্মাটোলজি মানে স্কিনের যে চিকিৎসা বিজ্ঞান বা স্কিনের যে বিজ্ঞান, সেটাকে আমরা ডার্মাটোলজি বলি। এরপর এটা জানো স্টাডি অফ মেডিসিন ফর ওমেন, মহিলাদের চিকিৎসা সংক্রান্ত যে মেডিসিন সেটাকে গাইনোকোলজি বলি। ওকে, এরপর দেখো আরো অনেকগুলো আছে। স্টাডি অফ লিভার, লিভারকে আমরা ল্যাটিনে হেপা বলি। হেপা মানে লিভার, যেমন হেপাটাইটিস, দেন হচ্ছে অনেক জায়গাতে পাবা হেপাটো সিরোসিস, বা হেপা দিয়ে আরো অনেক কিছুই বলা যায়। তো হেপা মানে লিভার। সো এখানে স্টাডি অফ লিভার, দ্যাট ইজ লজি তো থাকবে, তার সাথে হেপাটো আছে, হেপাটোলজি মানে লিভার সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞান। এরপর আসলে স্টাডি অফ কিডনি, কিডনির যে চিকিৎসা বিজ্ঞান সেটাকে কি বলবা? কিডনির স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিটকে আমরা নেফ্রন বলে থাকি। সো এই রিলেশনে নেফ্রন থেকে নেফ্রা অ্যান্ড দেন লজি, নেফ্রোলজি মানে কিডনি সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞান। ওকে, এটা একটু খেয়াল করিও, স্টাডি অফ কিডনি যদি বলে তাইলে নেফ্রোলজি, আর স্টাডি অফ ইউরিন আর ইউরিনারি সিস্টেম যদি বলে তখন কিন্তু সেটা ইউরোলজি হবে। দুটো জিনিস কিন্তু আলাদা। সো স্টাডি অফ ইউরিনারি সিস্টেম বলে ইউরোলজি, আর যদি আলাদা করে কিডনি বলে, শুধু স্পেসিফিক্যালি কিডনি, তখন নেফ্রোলজি। এরপরে আসো নিউরোলজি কি। সো নিউরন অ্যান্ড নেফ্রন, এদের পার্থক্য জানো? নেফ্রন মানে কিডনির স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, অ্যান্ড নিউরন মানে ব্রেইনের বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। সো নিউরোলজি বলতে কি বোঝায়? স্টাডি অফ নার্ভস। বুঝতেই পারছো নার্ভ কই থাকে? এটা সেন্ট্রালি ব্রেইনে থাকে, পেরিফেরালি তো থাকেই। এরপর আসলে স্টাডি অফ ক্যান্সারকে কি বলা হয়? স্টাডি অফ ক্যান্সারকে অঙ্কোলজি বলা হয়। অঙ্ক শব্দের অর্থ হচ্ছে ক্যান্সার, ক্যান্সার। অঙ্কোজিন পড়ছিল না তোমরা? অঙ্কোজিন যেটা টিউমার সৃষ্টিকে স্টিমুলেট করে এবং টিউমার থেকে আলটিমেটলি ক্যান্সার হয়। সো যেটা যে জিনটা টিউমার সৃষ্টিকে স্টিমুলেট করে তাকে আমরা অঙ্কোজিন বলি। ওর সাথে রিলেট করে মনে রাখবা অঙ্কোলজি মানে তাহলে নিশ্চয়ই ক্যান্সার সম্পর্কিত যে চিকিৎসা বিজ্ঞান। এরপর স্টাডি অফ আইস। দেখো একটু আগেই আমরা দেখছিলাম যে অকিউলিস্ট ডাক্তারকে বলছিলাম, ওর সাথে আবার চোখকে মিলে আমি অপথলমোলজিস্ট বলছিলাম। তাহলে স্টাডি অফ আইসকে তুমি অকুলজিও বলতে পারো, অপথলমোলজিও বলতে পারো, দুইটাই যায়। ঠিক আছে, ওকে। এরপর স্টাডি অফ বোনস, এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে
বোন বা হাড্ডি-গুড্ডি নিয়ে তুমি যে পড়াশোনা করবা, ন্যাচারালি মানুষের কয়টা বোন থাকে, কোথায় কোন জয়েন্ট হয়, কিভাবে কাজ করে, এগুলো নিয়ে যখন তুমি পড়বা ন্যাচারাল বা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে, তখন সেটাকে অস্টিওলজি বলবা। এবং তুমি জানো অস্টিও শব্দের অর্থ হচ্ছে হাড্ডি, বোন। তাহলে অস্টিওলজি এটা। ওকে, এরপর দেখো একজন অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে আসলো। একজন অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে আসলো মনে করো, তখন তার বোন বা এগুলাকে ফিক্স করতে হবে না? তাহলে ওই যে ফিক্সিং এর ব্যাপারটা, বা তখন তোমার স্টাডি করতে হবে যে ভাঙা হাড্ডিকে কিভাবে জোড়া লাগাইতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয়। তাহলে নর্মাল বা ন্যাচারালের ক্ষেত্রে অস্টিওলজি, আর ভাঙা হাড্ডি গুড্ডি নিয়ে যারা পড়াশোনা করে সেটাকে কি বলে থাকি বলতো আমরা? সেটাকে কিন্তু আমরা অর্থোপেডিক বলে থাকি। সো এই দুইটার পার্থক্য একটু দেখবা। দেখো, স্টাডি অফ ব্রোকেন বোন, যদি ব্রোকেন বোন বলে তখন সেটা অর্থোপেডিক ইন্ডিকেট করবে, আর স্টাডি অফ শুধু বোন বললে অস্টিওলজি। ঠিক আছে? অর্থোপেডিক অ্যান্ড অস্টিওলজি, এটা একটু দেখিও, ইম্পর্টেন্ট। এরপর আসো স্টাডি অফ চাইল্ড মেডিসিন। দুইটা জিনিস আসে, স্টাডি অফ চাইল্ড মেডিসিন অ্যান্ড ওল্ড মেডিসিন। পেডি মানে হচ্ছে বাচ্চা, সো বাচ্চাদের যে চিকিৎসা বিজ্ঞান আমরা সেটাকে পেডিয়াট্রিক বলি। আর যারা বৃদ্ধ, গ্যারিয়া মানে হচ্ছে বৃদ্ধ। সো বৃদ্ধদের যে চিকিৎসা বিজ্ঞান এটা আছে পরে, সেটাকে আমরা কি বলি? গ্যারিয়া প্লাস ট্রিক্স, গ্যারিয়াট্রিক্স। সো পেডিয়াট্রিক্স বাচ্চাদের, গ্যারিয়াট্রিক্স বৃদ্ধদের। এরপর আসো পার্সন স্পিকিং মেনি ল্যাঙ্গুয়েজ, একজন ব্যক্তি যে কিনা অনেক ভাষায় কথা বলে থাকে। পলি মানে অনেক, অ্যান্ড গ্লট, গ্লট শব্দের অর্থ কিন্তু জিহ্বা। সো লিঙ্গুয়া, লিঙ্গুয়া মানেও জিহ্বা, গ্লস মানেও জিহ্বা। দেখো, লিঙ্গুয়া শব্দের অর্থ কিন্তু জিহ্বা। এটা তুমি পড়ছো, কই পড়ছো? ঘাসফড়িং এর ক্ষেত্রে পড়ছো, তাদের একটা লিঙ্গুয়া থাকে বা হাইপোফ্যানিংস থাকে। আবার গ্লট বা গ্লসো মানেও কিন্তু জিহ্বা। সো গ্লট বা গ্লসো উল্লেখ থাকলেও সেটা যেহেতু জিহ্বা দিয়ে আমাদের কথা বলতে হেল্প করে, সো ভাষা ইন্ডিকেট করতে লিঙ্গুয়া, ল্যাঙ্গুয়েজ, গ্লট এই জিনিসগুলো ইন্ডিকেট করে। সো গ্লট মানে এখানে ভাষাকে ইন্ডিকেট করছে। পলিগ্লট মানে যে অনেক ভাষায় কথা বলতে পারে। ঠিক আছে? পার্সন স্পিকিং মেনি ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড পলিগ্লট। আচ্ছা, এখানে একটা পার্থক্য মনে রাখিও। পলিগ্লট মনে করো আহ একজন আছে আমাদের এলাকাতে, যে হচ্ছে এলাকায় আইসা রিক্সা চালাইতো। আর সে ছোটবেলা থেকে বড় হইছে বা ফ্যামিলি ভিসাতে কাজের মানুষ হিসেবে, বা ছোট বাচ্চা যখন, মানে সে অল্প বয়সেই গেছিল আসলে একটা ফ্যামিলিতে কাজ করতো। তো তুমি তো জানো বিদেশে আসলে অনেক অনেক পার আওয়ার মিনিমাম যে তোমার স্যালারি সেটা অনেক বেশি। সো প্রোভাইড করা যায় না, যেটা অনেকে আছে দেশ থেকে নিয়ে যায়। তো একজনকে নিয়ে গেছে। তো নিয়ে গিয়ে সে বড় হয়েছে ছোট থেকে, এরকম অ্যাবাউট আমাদের এলাকায় যখন আসছে তখন তার এইজ অলমোস্ট 40। তো সে পড়তে পারে না, লিখতে জানে না, বাট যেহেতু ছোটবেলা থেকে ইংল্যান্ডে বড় হয়েছে, খুবই ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। সে ইংলিশ বলতে পারে, ইংলিশের না গ্রামার বোঝে, কিছুই বোঝে না, কিছুই জানে না। আচ্ছা, একজন মূর্খ মানুষের কথা চিন্তা করো, একদম খুবই স্মুথলি বাংলা বলে, সে কি বাংলা ব্যাকরণ কিছু বুঝে? এক কথায় প্রকাশ বলতে পারবে ধরলে? পারবে না। তাইলে কিছু মানুষ আছে অনেক ভাষা বলতে পারে, বাট ভাষা সম্পর্কে যাদের নলেজ নাই, এরকম একজন মানুষ যে অনেক ভাষা বলতে পারে, তাদেরকে অ্যাকচুয়ালি পলিগ্লট বলা হয়। আর লিঙ্গুইস্ট কাদের বলা হয়? যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমি একসময় চিন্তা করতাম যে আল্লাহ, ইনি কত ভাষা জানে, কত কি করে, বাট উনি কিন্তু স্পেসিফিক্যালি অনেক ভাষা জানে এমন না। উনি বাংলা ভাষা নিয়েই গবেষণা করছে এবং বাংলা ভাষার ব্যাপারে অনেক কিছু জানে। সো লিঙ্গুইস্টরা যে কোনো একটা ভাষা বা মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা করে, যাদের জ্ঞান আছে, নলেজ আছে, আর এখানটাতে জাস্ট ভাষা বলতে পারে, এটুকু ইন্ডিকেট করে। সো এই দুইটা পার্থক্য একটু দেখিও। আচ্ছা, এরপর আসো পরের পেজে যাই। আচ্ছা, পার্সন হু ইটস অনলি ভেজিটেবল, যারা শুধু ভেজিটেবল বা শাকসবজি খায় তাদের তুমি কি বলো? ভেজিটেরিয়ান। এটা তুমি জানো, সবজি ভোজি, ভেজিটেরিয়ান বা শাকাশি। এরপর আসো পার্সন হু ইট এক্সেসিভলি, অনেক বেশি যারা খায় তাদেরকে কি বলা হয়? গ্লুটন। এই শব্দটা একটু দেখিও, যদি খুব বেশি ইম্পর্টেন্ট না। গ্লুটন, গ্লুটন শব্দের অর্থ যে অনেক বেশি খায়, অনেক বেশি। আচ্ছা, এরপর আসো পার্সন হু ট্রাভেল টু হলি প্লেস, এটা অলরেডি বলছি। এরপর দেখো পার্সন হু টেক শেল্টার টু ফরেন কান্ট্রি, একজন যে কিনা অন্য দেশে যে সামিয়ানা করে বা তার একটা ট্রানজিয়েন্ট আবাসস্থল করে আছে, যেমন রোহিঙ্গারা বাংলাদেশে এসে আছে, তাদেরকে আমরা কি বলে থাকি? রেফুজি। বানানটা একটু দেখিও, ফুজি। তাদেরকে রিফিউজ করে দিছে তাদের দেশ, এবং সো আমাদের দেশে এসে তারা আস্থানা গেড়েছে। ঠিক আছে? ওকে, তাইলে এটাকে আমরা কি বলি? রেফুজি। এরপর আসো এক্সট্রিম ওল্ড এজ হোয়েন এ ম্যান বিহেভস লাইক এ ফুল, এটাকে আমরা বলে থাকি ডট এজ, এবং একটা সুন্দর বাংলা আছে ভীমরতি। আমরা বলে থাকি না যে বাচ্চাকাল এবং বৃদ্ধকাল একই রকম,
বাচ্চারা যেমন আচরণ করে, বৃদ্ধরাও কিন্তু অ্যাকচুয়ালি আচরণগত দিক থেকে বলো, ফিজিক্যাল দিক থেকে বলো, অনেকে চলাচলই করতে পারে না এবং আচরণও করে বাচ্চাদের মতো। তাহলে একদম এক্সট্রিম এজ যখন একটা বৃদ্ধ মানুষ বাচ্চাদের মতো আচরণ করে, সেটাকে আমরা ভীমরতি বা ডট এজ বলে থাকি। একটু দেখিও শব্দটা। ওকে, এরপর যেগুলো আসছে এগুলো ওয়ার্ড জানার জন্য ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট তা না। আচ্ছা, স্টাডি অফ রিলিজিয়ন আমরা অলরেডি দেখেছি। এরপর আসো অন হু বিলিভস ইন গড, এটা অলরেডি বলছি যে ঈশ্বরে বিশ্বাস করে তাকে থেইস্ট বলে, থিওলজি থেকে থে অ্যান্ড ইস্ট ব্যক্তিকে বোঝাচ্ছে থেইস্ট, অ্যান্ড যে বিশ্বাস করে না নাস্তিক, অন হু ডাজন্ট বিলিভ ইন গড তাকে আমরা অ্যাথিস্ট বলি। এ ফর অ্যাবসেন্স, কিসের অ্যাবসেন্স? বিলিভের অ্যাবসেন্স। কোথায়? ধর্মের উপর। অ্যাথিস্ট মানে নাস্তিক। অন হু বিলিভস ইন অন গড, যে শুধুমাত্র এক ঈশ্বরে বিশ্বাস করে তাকে আমরা কি বলি? মোনোথেইস্ট। ঠিক আছে, যে অনেক ঈশ্বরে বিশ্বাস করে, অন হু বিলিভস ইন মেনি গড তাকে আমরা পলিথেইস্ট বলে থাকি। ঠিক আছে, এরপর আসো অন হু বিলিভস দ্য প্রেজেন্স অফ গড ইন এভরিথিং ইন দ্য ইউনিভার্স, যে বিশ্বাস করে যে পৃথিবীর সমস্ত কিছুতে ঈশ্বরের অস্তিত্ব আছে, তাকে আমরা কি বলে থাকি? প্যানথেইস্ট। প্যান মানে অল। ও আচ্ছা, এটা একটু দেখিও, প্যান মানেও কিন্তু এভরিহোয়ার বোঝায়। প্যান শব্দের অর্থ এভরিহোয়ার। যে প্যান্ডেমিক, প্যান্ডেমিক মানে বোঝায় যেটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ছড়াই গেছে, করোনা যেটা। সো প্যান মানে কিন্তু এভরিহোয়ার। আচ্ছা, তো এটা যেটা বলতেছিলাম, ওয়ান হু বিলিভস দ্য প্রেজেন্স অফ গড ইন এভরিথিং, অ্যাকচুয়ালি কিন্তু এটাই সত্য যে ঈশ্বর সব জায়গাতে আছে। এখন ওই যে একটা মানে প্রমাণ করতে বলছিল না যে তুমি প্রমাণ করো তো যে ঈশ্বর সব জায়গায় আছে, বলছিল আপনি প্রমাণ করেন যে ঈশ্বর এখানে নাই, তাইলে আমি বুঝবো যে ঈশ্বর সব জায়গাতে নাই, বা জিনিসটা ঠিক উল্টা ভাবে চিন্তা করা যাবে। তাইলে অ্যাকচুয়ালি কিন্তু গড সব জায়গাতে প্রেজেন্ট, তার প্রমাণ কি? তুমি কখনোই প্রমাণ করতে পারবে না এখানে নাই। দ্যাট মিনস আসলে ঈশ্বর সবকিছু দেখে, জানে, এবং তুমি জানো এই যে অমনিপোটেন্ট, অমনিসিয়েন্ট, এগুলো কিন্তু সবই অলমাইটি আল্লাহর অন্য নাম। এরপর আসো রিলিজিয়াস ম্যাডনেস। রিলিজিয়াস ম্যাডনেসকে আমরা কি বলি? উগ্রবাদী যেটাকে আমরা বলে থাকি বা ধর্মান্ধ বলে থাকি, এটাকে থিওম্যানিয়া বলতে পারো। ম্যানিয়া মানে পাগলামি, তুমি জানো যে কোনো কিছুর এক্সেসিভ ইমোশনাল যে এক্সপ্রেশন, সেটাকে ম্যানিয়া বলা হয়। এবং থিও মানে ধর্ম, কোন ব্যাপারে তার ম্যানিয়া আছে? সেটা হচ্ছে ধর্মের ব্যাপারে। সো সেটাকে আমরা থিওম্যানিয়া বলছি। ম্যানিয়া মানে যে কোনো ইমোশনাল এক্সেসিভনেস। এরপরে আসো আবার মেসেজ দিচ্ছ কে? আটকে গেছে? না, আটকাই নাই। ঠিক আছে না, 9টা বাজে মাত্র। জীবনের ক্লাস আছে 10টায়, মেবি 10টাতেই নিবে, তার আগে নেওয়া সম্ভব না। এরপর আসো স্টাডি অফ হ্যান্ড রাইটিং। এটা একটু দেখতে পারো, হ্যান্ড রাইটিং এর স্টাডিকে কি বলা হয়? সো গ্রাফ মানে একটু আগে আমরা দেখছিলাম ছবি বা হাতের লেখা, যে অটোগ্রাফ যখন পড়ছিলাম, নিজের হাতের সাইনকে অটোগ্রাফ বলতেছিলাম। সো গ্রাফ মানে ছবি বা লেখা বুঝায়, এবং ওই গ্রাফের সাথে লজি মানে সেই ব্যাপারে নিশ্চয়ই পড়াশোনা করবা, স্টাডি করবা। স্টাডি অফ হ্যান্ড রাইটিং, গ্রাফোলজি। এরপর আর্ট অফ গুড হ্যান্ড রাইটিং, ভালো হাতের লেখা হলে সেটাকে আমরা কি বলে থাকি? ক্যালিগ্রাফি। এবং আমার মনে হয় না ক্যালিগ্রাফির ব্যাপারে এখন কেউ জানো না। ক্যালিগ্রাফি ওই যে সুন্দর করে, বিশেষ করে আরবি হরফ দিয়ে এটা বেশি করা হয়, দেখবে যে লেখাটাকে সুন্দর টেনে টেনে যে কি সুন্দর ডিজাইন করে ফেলে, এটাকে ক্যালিগ্রাফি বলা হয়। ওকে, এরপর দেখো ইলেজিবল আর ব্যাড হ্যান্ড রাইটিং, হাতের লেখা যদি খারাপ হয় সেটাকে ক্যাকোগ্রাফি বলা হয়। ক্যাকো মানে হচ্ছে কর্কশ বুঝাই। ক্যাকোফোনি পড়ছিলাম না আমরা? ক্যাকো মানে রাফ, খারাপ। সো ক্যাকো গ্রাফি মানে খারাপ হাতের লেখা। ঠিক আছে, ক্যাকো ফোনি, ফোনি মানে ফোন মানে সাউন্ড, এন্ড ক্যাকো মানে হচ্ছে রাফ বা খারাপ। সো ক্যা ক্যা, এই যে শব্দটা, এটা কাকের সাথে মিলে মনে রাখতে পারো। রাফ ভয়েসকে আমরা ক্যাকো ফোনি বলি। রিটেন মেসেজ ফর ফার অফ পিপল, দূরের মানুষের জন্য যে লিখিত মেসেজ, সেটাকে আমরা কি বলে থাকি? টেলিগ্রাফ। টেলিগ্রাফ, টেলি মানে তুমি নিশ্চয়ই জানো, টেলি মানে কিন্তু ফার। টেলিভিশন, যদি তুমি টেলিভিশনকে ভাগ করো, টিভি, টেলিভিশন, টেলি মানে দূর, ভিশন মানে দর্শন, টেলিভিশনের বাংলা নামই দূরদর্শন। তো এখানে টেলি মানে দূর, অ্যান্ড গ্রাফ মানে লিখিত যে কোনো জিনিস। তো দূরের মানুষের জন্য লিখিত যে জিনিসটা পাঠাবা সেটা হচ্ছে টেলিগ্রাফ। এরপর দেখো পার্সন রাইট ডিকশনারি, যে ডিকশনারি লেখা থাকে কি বলে, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রায় আসে বিভিন্ন পরীক্ষাতে, যে ডিকশনারি লেখে তাকে কি বলা হয়? তোমরা নিশ্চয়ই জানো, ছোট ডিকশনারিকে আমরা লেক্সিকন বলে থাকি, বা ডিকশনারিরই একটা সিনোনিম হচ্ছে লেক্সিকন। তো যে ডিকশনারি লেখে লেক্সিকন দিয়ে মিলাই মনে রাখবা, তাকে আমরা লেক্সিকোগ্রাফার বলি। লেক্সিকোগ্রাফার। এরপর আসো এটা একটা দেখতে পারো, রিটেন বাই লাইট, আলো দিয়ে যেটাকে লেখা হয় সেটাকে আমরা ফটোগ্রাফ বলি। যেমন এই যে দেখো, আমি ফোনে তোমাকে যদি একটা ছবি দেখাই, মনে করো আমি তোমাকে ফোনে ছবিটা শো করতেছি, তো এই যে ছবিটা, এই ছবিটাতে কোনো কালি আছে?
কোনো কাগজ আছে? নাই। তাহলে এটা তো আসলে কি? জিনিসটা কি? এটা লাইট দিয়ে ডিপিক্টেড একটা জিনিস। তুমি যেটা দেখতেছো টোটালি ডিফারেন্ট লাইট, ডিফারেন্ট কালারের লাইটের একটা ইমেজ, আর কিছুই না। সো রিটেন বাই লাইট, যেটা লাইট দিয়ে লেখা হয় সেটাকে তুমি ফটোগ্রাফ বলবা। ঠিক আছে? ওকে। আলোকচিত্র, ফটোগ্রাফের বাংলা হচ্ছে আলোকচিত্র। এটা প্রিন্ট আউটও করতে পারো, জিনিসটা কিরকম থাকবে। ওকে, এরপর আসো অ্যান এক্সপার্ট ইন ড্রয়িং ম্যাপ, যে ম্যাপ আঁকে তাকে কি বলা হয়? দেখো, কার্টোগ্রাফার। এটা একটু দেখো, কার্টোগ্রাফার যে ম্যাপ আঁকে তাকে বলা হয়। এরপরে রাইটিং অফ অনস লাইফ স্টোরি, নিজের লাইফ যে নিজে লিখবে তাকে কি বলা হয়? বায়োগ্রাফি। দেখো, বায়োগ্রাফি এটা হচ্ছে যে কোনো মানুষের, মনে করো যে তোমার জীবন চরিত বা অন্য কারো জীবন চরিত আমি লিখছি, তখন সেটাকে আমি কি বলবো? বায়োগ্রাফি। আর আমার নিজের জীবন কাহিনী যখন আমি নিজে লিখবো, তাহলে অবশ্যই এখানে একটা সেলফ বা অটো শব্দ আসবে। সো নিজের জীবনের কাহিনী নিজে লিখলে সেটাকে অটোবায়োগ্রাফি বলা হয়। সো অ্যান্ড দেখো, রাইটিং অফ অনস ওন লাইফ স্টোরি, নিজের জীবনের কাহিনী নিজে লিখছে, সো সেটাকে অটোবায়োগ্রাফি বলবা। রাইটিং অফ অনস লাইফ স্টোরি যে কারো হইতে পারে, সেটাকে বায়োগ্রাফি বলবা। ওকে, এরপর এটা একটু দেখিও, কিলিং অফ অনস ওন ব্রাদার, নিজের ভাইকে মারাকে কি বলে বলতো? প্যাট্রি মানে বাবা না, তাহলে ওই প্যাট্রির সাথে কিন্তু এখানে মিলায়ও না। ফ্র্যাট্রি বানানটা একটু অন্যরকম। ফ্র্যাট্রি, ফ্র্যাট্রি মানে হচ্ছে ভাই, ব্রাদার। সো ফ্র্যাট্রি সাইড মানে হচ্ছে ভ্রাতৃহত্যা বা ভাইকে মেরে ফেলা। কিলিং অফ সিস্টারকে কি বলবো? এটা সিস্টারের সাথে মিল আছে। সিস্টার থেকে সরো, তারপরে এটা মনে রাখতে পারবো, সরোটুক মনে রাখলে হয় সরোরি সাইড। সো সিস্টার টু সরোরি প্লাস সাইড। সরোরি সাইড মানে বোনকে হত্যা করা। তাইলে ফ্র্যাট্রি বানানটা একটু খেয়াল করবে, ফ্যাট্রি না, ফ্র্যাট্রি সাইড আর সরোরি সাইড। ওকে, এরপর আসো, নিজের বউকে হত্যা করাকে কি বলা হয়? কিলিং অফ অনস ওয়াইফ, কারণ বউকে হত্যা করাকে বলা হয় উগজরিসাইড। উগজরি মানে কিন্তু বউ এখানে। এখন একটু মার্ক করে রাখিও, স্ত্রী বলতে এখানে উগজরি বুঝাইছে। এটা আসলে কোন শব্দ থেকে আসছে আমি সূত্র খুঁজে পাই নাই। মনে রাখিও, উগজরি মানে ওয়াইফ, উগজরি সাইড। উগজরি সাইড মানে কিলিং অফ ওনস ওয়াইফ। এরপর আসো, দা কিলিং অফ ওনস হাজবেন্ড, কারো স্বামীকে মেরে ফেলাকে কি বলবো? দেখো, ম্যারিটি সাইড। তো এইটা আবার ওই ম্যাট্রির সাথে মিলায়ও না। ম্যাট্রি মানে ম্যাট্রি প্যাট্রি বাবা মা, ঠিক আছে। আর ম্যারিটি বলতে, ম্যারিটি ম্যারিটি বলতে এটা ম্যারেজের সাথে রিলেট করে মনে রাখতে পারো, হাজবেন্ডকে ম্যারিটি বলা হয়। সো ম্যারিটি সাইড মানে কিলিং অফ ওনস হাজবেন্ড। আচ্ছা, এই দুইটা একটু আলাদা করে মার্ক করে রাখিও, কারণ ওভাবে মিল নাই। এরপর দেখো, কিলিং অফ প্যারেন্টস, বাবা মা যে কোনো একজনকে বা দুজনকে মেরে ফেলাকে কি বলা হয়? প্যারিসাইড। প্যারেন্টস থেকে প্যারি, সো এখানে বানানটা দেখিও, PARRI, প্যারিসাইড। প্যারিসাইড মানে কিলিং অফ প্যারেন্টস। এরপর দেখো, কিলিং অফ হোল রেস অ্যাজ এ হোল, অনেককে একসাথে মেরে ফেলা, যেমন যেটা মুক্তিযুদ্ধের সময় হয়েছিল। এক গ্রাম ধরে অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে, ঢাকার উপরে বা একটা ভার্সিটিতে ঢুকে অনেক মানুষকে মেরে ফেলছে। তো সেটাকে আমরা কি বলি? জেনোসাইড। জেনো মানে গণ, আর সাইড মানে হত্যা, গণহত্যা যেটাকে আমরা বলি। ঠিক আছে, ইনফ্যান্টিসাইড পড়ছো, এটা একটু দেখো। কিলিং অফ কিং, রাজাকে মেরে ফেলাকে আমরা কি বলি? দেখো, এখানে রাজার সাথে মিল আছে। রেজিসাইড, রেজি মানে মনে রাখবা রাজা বা রয়্যাল। সো রেজি প্লাস সাইড, রেজিসাইড মানে কিলিং অফ কিং। ঠিক আছে, রেজি রাজা বা রয়্যাল, যে কোনটার সাথে রিলেট করে মনে রাখতে পারো। আচ্ছা, এটা তো পড়ছি, হোমিসাইড, সুইসাইডও পড়ছি। এটা দেখো, বক্স ইন হুইচ বিস আর কিপড। তো মৌমাছিরা যে বক্সে থাকে, এটা হইতে পারে বক্স এখন চাষ করা হয় সেটার কথা বলতে পারে, বা তারা ন্যাচারালি যে চাকটা যেটা বানায়, ওই চাকটাকে কি বলা হয়? লিভিং প্লেস অফ বিস বলতে পারে। বক্স ওয়্যার বিস আর কেপ্ট বা বিস আর লিভড, সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু বি হাইভ বলা হয়। বি হাইভ মানে মৌচাক। ওকে, এরপর দেখো, এটা বায়োলজিতে পড়ছো, প্লেস ওয়্যার বার্ডস আর অ্যানিমালস ক্যান লাইভ এন্ড দে আর প্রোটেক্টেড ফ্রম হান্টার্স। তো যেখানটাতে পাখি এবং পশুরা নিরাপদে বাস করতে পারে, সেই জায়গাটাকে আমরা কি বলে থাকি বাংলাতে? অভয় অরণ্য। অভয় অরণ্য, যেখানে নির্ভয়ে বাস করতে পারে। তো সেটাকে আসলে ইংরেজিতে তুমি জানো, এটা পড়ছো বোটানিতে, স্যাংচুয়ারি বলা হয়। বানানটা কিরকম? স্যাঙ্ক, SANC, স্যাঙ্ক, তারপরে চুয়ারি, TUARY, চুয়ারি। ঠিক আছে, স্যাংচুয়ারি। এরপর আসো, ডেড বডি অফ হিউম্যান বিং, মানুষের মৃতদেহকে কি বলে? দুইটা নামে দেখা যায়, একটা হচ্ছে কর্পস, আরেকটা হচ্ছে কর্পস। কর্পস মানে কি বলতো?
মৃতদেহ। আরেকটা কি আছে একটু বলো তো? ও একটু আগে কি যেন জিজ্ঞেস করছিলাম সেটা কই গেছে? অসমাপ্ত আত্মজীবনী? পিলগ্রিম মানে ছিল যে হচ্ছে অন হু জার্নিস টু এ হলি প্লেস, যারা হচ্ছে তীর্থযাত্রী আমরা যেটাকে বলে থাকি। পবিত্র স্থানে যারা যাত্রা শুরু করে, হজের জন্য যারা যাত্রা শুরু করে তাদের বলতে পারো। যারা গয়া কাশীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে তাদের কথা বলতে পারো। আমার বাসায় অসমাপ্ত আত্মজীবনী ৪-৫ টা ছিল। তারপরে হচ্ছে শেখ রাসেলের ছেলেবেলা, এটাও ২-১ টা ছিল। আরো কয়েকটা ওই টাইপের বই ছিল। ওই যে তোমাদের জীবন ভাই আছেন, উনি বিভিন্ন প্রতিযোগিতায় যায় আর ওই জিনিস নিয়ে আসতো। তীর্থযাত্রী ছিল। আচ্ছা, ওয়েবে আসলে ক্লাস পার্টিসিপেন্ট কয়জন দেখা যায় না রে? আমি তো বলতে পারলাম না। আচ্ছা, কি হয়েছে? ফার্মাকোলজি, মেডিসিন, গাইনি, অবস থেকে প্রশ্ন দিবে। কি হয়েছে? কোন পার্সপেক্টিভে আসছে? কোন পার্সপেক্টিভে আসছে কথাটা? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ডেড বডি অফ হিউম্যান বিং, মানুষের মৃতদেহকে কি বলা হয় বলতো? ক্যাডাভার বলা হয় আর কর্পস বলা হয়। দুইটার নাম একই রকম, সিরিয়েই, ক্যাডাভার আর কর্পস। দুইটার মানে কিন্তু মৃতদেহ। দুটো খুব ইম্পর্টেন্ট, একটু দেখিও। এটা সিনোনিম অ্যান্টোনিমে আসে। ডেড বডি সিনোনিম কি? কর্পস বা ক্যাডাভার। আচ্ছা, এরপর প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ টেম্পোরারিলি। টেম্পোরারিলি যেখানে ডেড বডি রাখা হয় সেটাকে আমরা কি বলে থাকি? বা যেখানে আসলে পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয় সেটাকে মর্গ বলে থাকি। তো মর্গের ভালো নাম হচ্ছে মরচুয়ারি। ঠিক আছে? মর্গের যে বই খাতার নাম সে বা ভালো নাম, সেটাকে বই খাতার নামকে আমরা মরচুয়ারি বলি। আর ডাক নাম হচ্ছে মর্গ। সো মরচুয়ারি এটা মর্গের সিনোনিম। MORG মর্গ। 25 বছর কেউ আসো? আচ্ছা, এরপর আসো রিলিজিয়াস ইনটলারেন্স। রিলিজিয়াস ইনটলারেন্স মানে, ইনটলারেন্ট মানে যে অন্য কিছু সহ্য করতে পারে না, সহ্য না করতে পারে না। আর রিলিজিয়াস ইনটলারেন্স মানে অনেকে আছে দেখবা যে মুসলমান হিন্দু ধর্মকে সহ্য করতে, লোককে সহ্য করতে পারে না। উল্টাও আছে, হিন্দুরা মুসলমানদের সহ্য করতে পারে না। এটাকে আমরা কি বলি? এক ধর্ম আরেক ধর্মর যে হিংসা, সেটাকে আমরা বলি ধর্মবিদ্বেষ। তাইলে এটাই অ্যাকচুয়ালি বলছে রিলিজিয়াস ইনটলারেন্স। এটাকে আমরা বাইগট্রি বা ফ্যানাটিসিজম বলতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই, এটা সিনোনিম অ্যান্টোনিমে প্রচুর আসে। বাইগট্রি, বাইগট্রি মানে গোঁড়ামি, ধর্মের ব্যাপারে গোঁড়ামি, ধর্মহিংসা, বা হচ্ছে অনেক সময় ধর্মান্ধতা বোঝায়। ফ্যানাটিসিজম একই রকম, বাইগট্রি, ফ্যানাটিসিজম। এরপর আসো, ওটা খুব একটা ইম্পর্টেন্ট না। এটা একটু দেখো, অবসোলেট। অবসোলেট মানে হচ্ছে অচল, যে জিনিসটা এখন আর চলে না, অচল। যেমন এক সময় ওই যে একটা গান হইতো না, মাইয়া রে তুই অপরাধী রে, ওই জিনিসটা এখন অবসোলেট হয়ে গেছে। তাহলে ওয়ার্ড অর টার্ম যেটা এখন আর ইউজে নেই, ইজ নো মোর ইন ইউজ, সেটাকে আমরা অবসোলেট বলে থাকি। দেখো, আর নোট টু হেল্প মেমোরি, একটা নোট যেটা মেমোরিকে মনে রাখার জন্য ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলি? মেমোরেন্ডাম। যেমন দেখবা যে একটা বিল্ডিং কেউ বানাইছে, ওখানে একটা স্তূপ করে ওখানে নাম লিখে রাখে যে কে দিছে, স্পন্সর কে করছে, ওটাকে মেমোরেন্ডাম বলবো। এরপর আসো যে ওয়ার্ড ইউজড ইন কমন ল্যাঙ্গুয়েজ বাট নট ইন লিটারেচার। কিছু ওয়ার্ড যেগুলো কমন ল্যাঙ্গুয়েজ বা আমাদের যে কথা ভাষায় আমরা ব্যবহার করি বাট বইয়ের ভাষায় বা লিটারেচারে ব্যবহার করা হয় না, সেটাকে আমরা স্ল্যাং বলে থাকি। এবং এটা অ্যাকচুয়ালি স্ল্যাং বলতে গালি টাইপের বা নেগেটিভ ওয়ার্ডকে ইন্ডিকেট করে। সো স্ল্যাং জিনিসটা একটু দেখিও। এরপর আসো, এটা আমরা দেখছি অলরেডি। আচ্ছা, অমনিসেন্টও দেখছি, অমনি প্রেজেন্ট। দেখো, অন হুইজ প্রেজেন্ট অল ওভার, তাহলে তাকে কি বলবো? অমনি প্লাস প্রেজেন্ট। অমনি প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইন এভরিওয়্যার। এরপরে অমনিভোরাস দেখছি। ইউলজি, ইউলজি হচ্ছে অন্য কাউকে প্রশংসা করে যে কথা বা অন্যকে প্রশংসা করার যে ব্যাপারটা, সেটাকে ইউলজি বলা হয়। ঠিক আছে? ইউ মানে হচ্ছে প্রকৃত বা রিয়েল, এবং যে কোনো মানুষের সম্পর্কে তুমি যখন সত্য কথা বলবা সেটাই প্রশংসার মধ্যে পড়ে। যেমন আমি মনে করো যে তুমি সকালে ঘুম থেকে উঠো না, তো মা রাগারাগি করতেছে, বাবার সাথে নালিশ করতেছে, সেটা হয়তো খারাপ কথা, তোমার জন্য সেটা প্রশংসা না। অ্যাকচুয়ালি তোমার জন্য যেহেতু সেটা ভালো, কারণ বাবা তাইলে একটু তোমাকে টাইট দিলে ঠিক সকাল উঠে যাবা। তাইলে সত্য কথা মানেই যদি ভালো হয় তাইলে তুমি মোটিভেটেড হবা, খারাপ হইলে ওই গুণটা তুমি বা ওই দোষটা ঝেড়ে ফেলবা। সো এইজন্য ইউ মানে রিয়েল অ্যান্ড ইউলজি মানে সত্য কথা, যেহেতু তাহলে এটা প্রশংসাই। এরপর আসো, ব্লকবাস্টার বলছি, এটা লাগবে না, ইউফেমিজমও হবে। এটা লিটারারি টার্মস এর ক্ষেত্রে আমরা দেখব যে লিটারারি কোন টার্ম দিয়ে কি বুঝায়। আচ্ছা, এরপর দেখো এইগুলো ম্যাক্সিমাম সব ল্যাটিন ওয়ার্ড। তারপরে একটু দেখতে পারো, স্ট্রিট দ্যাট ইজ ক্লোজড অ্যাট ওয়ান এন্ড, একটা রাস্তা যেটা এক সাইডে বন্ধ, মানে মনে করো ঢাকায় প্রচুর দেখা যায় এরকম। একটা গলি ঢুকছো তুমি,
ঢুকছো, ঢুকে যেয়ে দেখতেছো গলির মাথায় যে একটা বাড়ি, আর তো রাস্তা নেই, রাস্তা ওখানেই শেষ। তো এই রাস্তাগুলাকে, যেটা এক সাইড খোলা এক সাইড বন্ধ, এই রাস্তাগুলোকে কলডেস্যাক বলা হয়। কলডেস্যাক বা কুলডেস্যাক। কলডেস্যাক মানে কি? কানা গলি, এক মুখ খোলা রাস্তা। ওকে, এরপর আসো, এগুলা লাগবে না। এটা একটু দেখো, প্লেবিসাইড। প্লেবিসাইড মানে হচ্ছে গণভোট। দেখো, আর রুট বাই হুইচ দ্য পিপল অফ এ কান্ট্রি এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন। তাহলে গণভোট অ্যাকচুয়ালি সব মানুষ একসাথে কিন্তু তার অপিনিয়ন দিয়ে থাকে অ্যাজ এ হোল। এই জন্য প্লেবিসাইট এটা হবে, এটার মিনিং হচ্ছে গণভোট। এরপরে কোরাম, তুমি জানো যে মিনিমাম নাম্বার দ্যাট ইজ রিকোয়ার্ড, এটাকে কোরাম বলা হয়। এটা তুমি বিশেষ করে আমাদের সংসদের ক্ষেত্রে, যখন সংসদ বসে যে কোনো একটা ডিসিশনের ক্ষেত্রে মিনিমাম হাফ বা হাফ প্লাস ওয়ান এরকম একটা নাম্বার লাগে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, সেটাকে আমরা কোরাম বলি। তো মিনিমাম নাম্বার যেটা রিকোয়ার্ড অবশ্যই থাকতে হবে, সেটাকে আমরা কোরাম বলে। দেখো, আ সিলেক্টেড গ্রুপ, দ্য স্মলেস্ট নাম্বার অফ মেম্বার অফ এ কমিটি নিডেড টু বি প্রেজেন্ট। মিনিমাম যেটা থাকাই লাগবে সেটাকে আমরা কোরাম বলি। এরপরে গেরিয়াট্রিক তো বলছি, ওল্ড পার্সনদের যে চিকিৎসা বিজ্ঞান সেটা। এরপরে অ্যাক্ট অফ ইনঅগারেটিং। ইনঅগারেটিং মানে হচ্ছে সূচনা করা বা উদ্বোধন করা, সেই ঘটনাটাকে জাস্ট নাউন ফর্ম ইনঅগারেশন, আর কিছুই না। এরপর আসো, এরপরে দুই একটা লাগবে, এতগুলা ল্যাটিন লাগবে না। ভাইস ভার্সা মানে উল্টা বুঝাই, বা এটা যেমন ওটাও তেমন এরকম বুঝাই। মানে এই টার্মটা একটু দেখো, দ্য টার্ম ইউজ টু ইন্ডিকেট সামথিং ট্রু ইন অপোজিট অর্ডার, যেটা অপোজিট অর্ডারেও সত্য। যেমন আমি বললাম যে তোমাদের সবার উদ্দেশ্যে বলতেছি আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, অ্যান্ড ভাইস ভার্সা মানে কি? অ্যান্ড ভাইস ভার্সা যখনই বলবো মানে ঠিক উল্টাটাও সত্য, অর্থাৎ তোমরাও আমাকে ভালোবাসো। ঠিক আছে? তাইলে যখন অপোজিট অর্ডারেও জিনিসটা ট্রু হয় সেটাকে আমরা ভাইস ভার্সা বলি। আমি তোমাদের ভালোবাসি, অ্যান্ড ভাইস ভার্সা দ্যাট ইজ ইউ লাভ মি টু। এরপর আসো, এটা এটা কিন্তু বিসিএস আসছে অনেকবার, টু কিওর অল, এমন একটা জিনিস যে সবাইকে কিওর করতে পারে, সেটাকে কি বলা হয়? প্যানাসিয়া। এটা গ্রিক মিথোলজির একটা চরিত্র যে সবকিছুকে হিল করতে পারতো, তাকে প্যানাসিয়া বলা হয়তো। প্যানাসিয়া মানে টু কিওর অল, সবকিছুকে হিল করতে যে পারে। আচ্ছা, এরপরে এগুলো একটু দেখতে পারো। দেখো, এট দ্য ফার্স্ট সাইট মানে কি বুঝায়? প্রিমা ফেসি। প্রিমা মানে প্রাইমারি, অ্যান্ড ফেসি মানে চেহারা, রূপ। তাহলে প্রাইমারির প্রথমবার যে দর্শন সেটাকে আমরা প্রিমা ফেসি বলবো। ওকে, এরপর আসো ডিফ্যাক্টো। ডিফ্যাক্টো মানে হচ্ছে এখানে ফ্যাক্ট আছে, এটা ইনফ্যাক্টকে ডিফ্যাক্টো বলা হয়। ইনফ্যাক্টকে ডিফ্যাক্টো বলা হয়, এটা একটু দেখিও। এরপর এটা একটু দেখবা, রিভাইভাল অফ লার্নিং অর লিভিং বা লাইফ, দুটাই বলা হয়। এখন এটা যে কোনটা সত্য এটা একটু ঝামেলা। তারপর আমার মনে হয় যে এখানে কোনটা দেওয়া উচিত তোমরা একটু বলিও তো, এটা প্রশ্ন আসছিল, দুইটাই একসাথে ছিল। রিভাইভাল অফ লার্নিং অর লিভিং, জীবন বা শিক্ষার যে পুনর্জাগরণ সেটাকে আমরা কি বলি? রেনেসা। রেনেসা, এটা অনেকে জানো, বাট রেনেসার বানান নিয়ে মাঝে মধ্যে ঝামেলা লাগে, তো বানানটা জানা লাগবে। রিনা ইসেন্স, কে পাগল? রিনা। রেনা হলো পাগল, এসেন্স সেন্স। তাহলে রেনেসা বানান কিন্তু রেনা ইজ সেন্স, একটু অন্যরকম বানান, সো এটা একটু দেখিও। রেনা ইজ সেন্স, রেনেসা। রেনেসা এটা একটু উচ্চারণ আসে চন্দ্রবিন্দুরের মতো, যেখানে এন উঠে যাবে মানে এন অ্যাবসেন্ট থাকবে, চন্দ্রবিন্দুরের উচ্চারণ আসে। এখন তুমি আমাকে বলো, এটা রিভাইভাল অফ লার্নিং হবে নাকি লাইফ হবে? তোমার মতে কি হয় একটু বলো। আচ্ছা, পরের কোশ্চেনে যাই আমরা। ওকে, চলে আসছে এখানে কোশ্চেন। তাইলে মোটামুটি এই পর্যন্তই ছিল। তুমি আমাকে একটু বলিও রেনেসার ক্ষেত্রে তোমার কাছে কোনটা প্রিফারেবল মনে হয়। এখন দেখো, প্রথম কোশ্চেনটাই মেডিকেলে আসছে 14-15-তে এবং বিসিএস এ আসছে 16-তে। তো বুঝতে পারছো যে জিনিসগুলো কতখানি রিপিট হয়। ওকে, এখন তুমি আমাকে প্রথম দুইটা প্রশ্ন বলো, আশা করি দেখতে পাচ্ছ। প্রথম দুইটা প্রশ্নের উত্তর বলো, তাইলেই শেষ হয়ে যাবে, 9:17 বাজে অলরেডি। আচ্ছা, এখন ঘুম আসতেছে, জীবন ভাইয়ের ক্লাসে কি করবো? ওকে, যে কয়জন আছো সে কয়জন থাকবা, আর যারা ঘুমায় পড়ো সকালে করে নেবা, ক্লাস মিটে গেল। ওকে, এখন বলো 1 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? জীবনের ক্লাস হবে 10টায়। বলেন দেখি, একের উত্তর কি হবে? আ পার্সন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ, নিজের জীবনের কাহিনী যে লিখে তাকে কি বলা হয়? বলেন, বায়োগ্রাফি নাকি অটোবায়োগ্রাফি? আচ্ছা, এটা সবাই আশা করি পারবেন, যেহেতু ওন লাইফ বলছে, নিজের জীবন, অটো শব্দ তো থাকবেই,
তাইলে এটাকে আমরা কি বলবো? অ্যান অটোবায়োগ্রাফি। উত্তর হচ্ছে বি, একের বি। আচ্ছা, আমিনা আক্তার একের বি বলছে। আহনায়াত ডি বলতেছে, একের ডি বায়োগ্রাফি। তোমাকে কি বললাম আমি? যেখানেই সেলফ শব্দটা থাকবে বা ওন শব্দটা থাকবে সেখানেই অটো আসবে। নিজের জীবন নিজে লিখতেছো, তাইলে কি বায়োগ্রাফি হবে? নো, অটোবায়োগ্রাফি। ঠিক আছে, সো ওন এন্ড সেলফ এই দুটো থাকলে অবশ্যই অটো আসবে। এখানে উত্তর কিন্তু অটোবায়োগ্রাফি হবে। ঠিক আছে, এরপর দুইয়ে এ বলতেছো সবাই। বাবা, দুইয়ে এ বলে দিছে, দেখি কি হয়। আ পার্সন হু ইটস হিউম্যান ফ্লেশ, একজন ব্যক্তি যে কিনা মানুষের মাংস খায়, তাকে কি বলে? এটা তো বললাম আলাদা করে, কার্নিভোরাস এন্ড ক্যানিবাল। ক্যানিবাল মানে মানুষের মাংস বা নর মাংসভোজী বা রাক্ষস, যে অ্যাকচুয়ালি যে আমরা রাক্ষস বলতে কি বুঝি এটা মেইন ব্যাপার না, মনে রাখবে যারা মানুষের মাংস খায় তারা রাক্ষসী। তাইলে ক্যানিবাল এটার অপোজিট বা যেটার সাবস্টিটিউট হচ্ছে ক্যানিবাল। ঠিক আছে, তাহলে দুইয়ের এ সবাই ঠিকই বলেছো। অহনা সরকার বলছো, ইয়াসমিন আক্তার বলছো, সাদিয়া আওয়াল দুইয়ের এ বলছো, মিম এ বলছো, ইশিকা বলছো এ, বৃষ্টি বলছো এ। ওকে, থ্যাংক ইউ অল। আচ্ছা, ঠিক আছে, মৌ বলতেছো হেডেক হচ্ছে, সকালে ক্লাস করবো। সমস্যা নেই, তোমরা যে সময় কমফোর্টেবল ফিল করো, বাট হচ্ছে সবসময় দেখবা লাইভে ক্লাস করলে কি হয়, যেহেতু জিনিসটা কন্টিনিউয়াসলি চলছে, পেছনে টানার ব্যাপার থাকে না। সো তোমার মনে হয় যে আমি তো এক্ষুনি টানতে পারবো না, সো আমি মনোযোগটা দিই। মনোযোগটা ভালো থাকে লাইভ ক্লাস, এই আর ইন্টারাকশনটাও ভালো হয়। ওকে, বলো এরপর বলো 3 নম্বর কোশ্চেনটা কি হবে? 3 নম্বর, দ্য ওয়ার্ড ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান কি বুঝায়? ভেজিটেরিয়ান কি রেফার করে? যারা কি খায় বলতো? দেখেই বুঝা যাচ্ছে ভেজিটেবল যারা খায় তাদেরকে ভেজিটেরিয়ান বলি। ভেজি শব্দ তো আছেই। সো এরা কি প্ল্যান্ট খায়, অ্যানিমাল খায়, ম্যামাল খায়, কার্নিভোরাস খায়? দেখো, অ্যানিমাল, ম্যামাল, কার্নিভোরাস এটা সব মিট দিয়ে তৈরি, মাংস দিয়ে তৈরি, এদের মধ্যে সব মিট এন্ড প্রোটিন আছে। তো ভেজিটেরিয়ান এখানে প্ল্যান্ট বা ভেজিটেবল কে ইন্ডিকেট করে, সো এখানে উত্তর অবশ্যই এ হবে। হ্যাঁ, দ্য ওয়ার্ড ভেজিটেরিয়ান রেফার্স টু যে প্ল্যান্ট খায় তাদেরকে, ইটিং প্ল্যান্টস, তাদেরকে আমরা ভেজিটেরিয়ান বলি। এরপর আসলে স্টাডি অফ অ্যানসিয়েন্ট সোসাইটি। দেখো, এটা ইম্পর্টেন্ট বললাম, এটা স্পেলিং এর জন্য ইম্পর্টেন্ট, দেন ডিরেক্টলি টপিকের জন্য ইম্পর্টেন্ট, মেডিকেল 13-14 এসেছে। স্টাডি অফ অ্যানসিয়েন্ট সোসাইটিকে কি বলা হয় বলতো? এটা হিস্টোরি বলে, ইতিহাস। ইতিহাস মানে পুরাতন সোসাইটি, বাট এখানে স্টাডি না, এখানে জাস্ট কাহিনীটাকে ডিপিক্ট করা হয়। ইথোলজি, ইথোলজি তো তুমি জানোই, এটা কি ইন্ডিকেট করে? বিভিন্ন রকম ফাংশনাল স্ট্রাকচার, মানুষের বিহেভিয়ার কে ইন্ডিকেট করে। অ্যানথ্রোপোলজি, নৃতত্ত্ববিদ্যা, যেখানে মানুষের ডেভেলপমেন্ট অ্যান্ড বিভিন্ন রকম বিকাশ এইগুলা নিয়ে আলোচনা করা হয়। আর আর্কিওলজি, যেটা এটা পুরানো জিনিস নিয়ে বা অ্যানসিয়েন্ট জিনিস নিয়ে আলোচনা করা হয়। সো এটা যেহেতু অ্যানসিয়েন্ট শব্দ আছে, অবশ্যই আর্কিওলজি হবে। ঠিক আছে, বানান কি? আর চাইওলজি। ওকে, এরপর আসো আমরা পরে যাই। বলো তো 5 নম্বর কি হবে? হুইচ পেয়ার ইজ কারেক্ট টু এক্সপ্রেস ইন এ সিঙ্গেল ওয়ার্ড ইন বাংলা ফর দ্য গ্রুপ ওয়ার্ড? দেখো, এখানে গ্রুপ ওয়ার্ড গুলো আছে এবং বাংলাটা পাশে লেখা আছে। এটা কিন্তু আরেকটা টাইপ, মেডিকেল 10-11 আসছে। এটা কিন্তু আরেকটা টাইপের প্রশ্ন, বললাম না অনেক সময় বাংলা অর্থ দিয়ে দেয়, তো এরকম বাংলা অর্থ দিতে পারে। দেখো, নট বিয়ারিং দ্য নেম অফ এ রাইটার। তো রাইটারের নাম যেটাতে থাকবে না সেটাকে আমরা কি বলছিলাম? অ্যানোনিমাস, বেনামি। তাহলে এটা কিন্তু সর্বজ্ঞ হবে না, কি হবে? বেনামি বাংলাতে। ওকে, এরপর আসো অন লিভিং এজ নেটিভ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার, যে নিজের দেশ ছেড়ে অন্য জায়গাতে যে বাস করছে তাকে আমরা কি বলবো? অভিবাসী বলবো? বলতো, অভিবাসী বলবো? অভিবাসী বলা হয় নাকি কি বলা হয় বলতো? বাংলাতে আমরা যেটাকে ইমিগ্রেন্ট বলতেছিলাম, এর বাংলাটা কি? ইমিগ্রেন্ট। আচ্ছা, একটু লিখি। ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্ট শব্দের অর্থ কি বলো? দ্রুত বলো। কি হাহা দিচ্ছ কেন? 4-এর টি হাহা দিচ্ছে কে রে? লাবিবা জাইমান হাহা দিচ্ছে কেন? হাহা দেয়ার কি হইলো? কি হয়েছে আবার? তোমাদের কাহিনী কি? আবার ঝগড়া লাগাবা একটু পরে। বলো, ইমিগ্রেন্ট শব্দের অর্থ কি? বলো। আসলে আমি যেটা বলতেছিলাম, ইমিগ্রেন্ট আর ইমিগ্রেন্ট এটা জাস্ট কনসেপচুয়ালি আলাদা। বাট তুমি যখন ইংরেজিতে বলবা, দুইটা একই রকম অর্থ দেয়। তুমি এখানে ই দিয়েও লিখতে পারো, এবং এর অর্থ কিন্তু অভিবাসী আসে। ঠিক আছে, তাহলে এইটা মোটামুটি ঠিক। এরপর আসো আমরা পরেরটায় যাই। ক্যারেক্টারাইজড বাই ডাল ইউনিফর্মিটি।
ক্যারেক্টারাইজড বাই ডাল ইউনিফর্মিটি, দ্যাট ইজ ডাল আর মোনোটোনাস আর বোরিং, সেগুলোকে আমরা কি বলতেছিলাম, এক কথায় ওখানে মোনোটোনাস ছিল কিন্তু। সো সেটাকে অলৌকিক বলা যাবে, অলৌকিক সুপার ন্যাচারাল, বিয়ন্ড দ্য পাওয়ার অফ নেচার আমি যেটাকে বলতেছিলাম, সেটা অলৌকিক ছিল। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি, এটা তুমি যদি মোনোটোনাস বলো তাহলে একঘেয়ে বলতে পারো, তাইলে এখানে কিন্তু মিলতেছে না। এরপর দেখো ইনক্যাপেবল অফ বিং কোশ্চেনড, এখানে প্রশ্ন করার সুযোগ নাই, কোনো সন্দেহ নাই, তাইলে সন্দেহাতীত। তাহলে এটাও তো ঠিক হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি উত্তর কোনটা হবে বলো? 5-এর উত্তর তাইলে কোনটা হবে বলো? 5-এর উত্তর কি নেওয়া যায়? দুইটাই তো ঠিক হচ্ছে, কোনটা নিবা? পাঁচের উত্তর কি হবে? কিরে আজকে জীবন গেছে লাইফে? জীবনের আইডি থেকে লাইভ হচ্ছে? আচ্ছা, প্রবাসী। ডি দিব বলতেছো? 5-এর ডি দিব। হ্যাঁ, আমিও আসলে ডি দিতাম, কারণ আসলে অ্যাজ এ হোল অভিবাসী বলা হইলেও তোমাকে যেটা বললাম, লিভিং ইজ নেটিভ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার। তো তুমি বলতেছো যখন সে নিজের দেশ ছেড়ে অন্য জায়গাতে বাস করতেছে, তাহলে জিনিসটা কেমন লাগতেছে? কেউ একজন নিজ দেশ ছেড়ে অন্য জায়গাতে চলে গেছে, তার মানে কিন্তু বুঝাচ্ছে না যে আমার দেশে আসছে, বুঝাচ্ছে যে আমার এখানে ছিল, বা অ্যারাউন্ড সারাউন্ডিং কোনো জায়গা থেকে, বা হইতে পারে যে তুমি বাংলাদেশে থাকো, ইন্ডিয়া থেকে যে একজন ইংল্যান্ডে যে বাস করতেছে সেটাও হইতে পারে। তো সেটা কিন্তু ওই প্রবাসী এবং ওই বিদেশি নিয়ে ঝামেলা লাগবে। সো অভিবাসীটা আসলে ডিরেক্টলি না নেওয়া ভালো। ঠিক আছে, সো আমার মনে হয় এখানে ডি দেওয়াই বেটার। বাট তুমি জানো একটা টাইমে মেডিকেলে কিন্তু ডাবল আনসার থাকতো, মেবি ওই টাইমে ডাবল নেওয়া হয়তো। ডেটা যদি এখন আসে আমার মনে হয় ডি দেওয়াই ভালো। ঠিক আছে, ওকে, তাহলে ডি দিব, এবং ম্যাক্সিমাম জায়গাতে দেখবে ডি নিয়েছে, কারণ ওই অভিবাসী প্রবাসী বিদেশি নিয়ে ঝামেলা আছে। সামওয়ান হু ইজ ক্যাপ্রিশিয়াস ইজ কল্ড হোয়াট? ও, তোমার কাছে আমি কি যেন জিজ্ঞেস করছিলাম যে খামখেয়ালি শব্দের আরেকটা ইংলিশ টার্ম বলো, বলছিলা তোমরা কেউ? বলছিলা? আচ্ছা, এখন তুমি আমাকে বলো সামন হু ইজ ক্যাপ্রিশিয়াস। এখন তোমাকে জানতে হবে ক্যাপ্রিশিয়াস মানে কি। ক্যাপ্রিশিয়াস মানে খামখেয়ালি। এটা তোমার কাছে আমি জিজ্ঞেস করছিলাম, প্রায় আসে এটা। খামখেয়ালি, খামখেয়ালি মানে, খেয়ালি মানে যখন যেটা মনে হয় তখন সেটা করে, এবং এই খেয়াল বা মনে হওয়াটা ক্রমাগত পরিবর্তন হয়। মেয়েদের ক্ষেত্রে মুড সুইং বলে না, জিনিসটা ওইটাই, মুড সুইং নেচারটাকে ক্যাপ্রিশিয়াসনেস বলে। তার মানে একসময় মনে হইতেছে যে এটা করব, হুট করে করতে করতে মনে হচ্ছে না আর ভালো লাগতেছে না, পড়তে মন চাইতেছে, ওকে পড়তে বসছি, ভালো লাগতেছে না সাবজেক্ট, আরেকটা সাবজেক্ট খুললাম, দেখতেছি আরে পড়াই তো ভালো লাগতেছে না, উঠে গেলাম টিভি দেখতেছি, টিভি দেখতেছি না ভালো লাগতেছে না, একটু ঘুমাই নি, ঘুমাইতে গেছি না ফোন টিপে নেই। এই যে বারবার মতের চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা বলে থাকি, ওই যে মানুষটা তাকে ক্যাপ্রিসিয়াস বা খামখেয়ালি বলবো। ওকে, ইজিলি ইরিটেটেড না, ইরিটেশনটা এখানে বুঝায় না। ওয়াইজ অ্যান্ড উইলিং টু কোঅপারেট, নেভার। এক্সিডিংলি কনসিডার্ড অ্যান্ড অ্যারোগেন্ট, না এখানে অ্যারোগেন্টনেস তো বুঝাই না। নোন ফর সাডেন চেঞ্জ ইন অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার, এই যে অ্যাটিটিউড এবং বিহেভিয়ারে ক্রমাগত পরিবর্তন যেটাকে বলা হয় সেটাই হচ্ছে ক্যাপ্রিসিয়াসনেস। এন্ড এটাকে আমরা যদি আরো সুন্দর করে বলি বাংলাতে খামখেয়ালি, বা ওই যে তুমি বলতে পারো যে মুড সুইং আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। ছয়, ছয়ের ডি। আচ্ছা, তাহলে ছয়ের উত্তরও কিন্তু ডি। এরপর আসো আমরা পরেরটাই যাই। 7, দেখো সাথে কি হবে, এটা 40তম বিসিএস আসছে। অ্যান এক্সট্রা মেসেজ অ্যাডেড এট দ্য এন্ড অফ এ লেটার আফটার ইট ইজ সাইন্ড ইজ কল্ড হোয়াট? যখন একটা লেটার শেষ করা হয়েছে, ইতি অমুক, ইতি আমি, ইতি তোমার নিশাত আপু, লিখছি, লেখার পর মনে হলো আরো একটা নোট দেওয়া উচিত, সেটাকে কি বলা হয় বলতো? এটাকে করিজেন্ডাম বলা হয়, এনবি নোটাবিনি বলা হয়, আর কি হয়েছে, কি হয়েছে? আচ্ছা, আরএসভিপি বলা হয় না পোস্ট স্ক্রিপ্ট বলা হয়, কি বলা হয় বলো তো? তো কোনটা কোথায় কি উল্লেখ করা হয় এটা নিশ্চয়ই তুমি জানো। কোরিয়ান ড্রাম, এটা হচ্ছে যখন কোনো একটা কিছু লিখছো, মাঝখানে ভুল হলে অনেক সময় এটা ইংলিশ ডিকশনারির পিছে থাকে, মার্ক করে লেখা হয় যে সঠিক কোনটা হবে। তা এনবি তুমি জানো, নোটা বিনিময়ে কোনো একটা জিনিস বলার পর বিশেষভাবে যদি কিছু উল্লেখ করতে হয় তখনই আমরা এনবি লিখি। আচ্ছা, আর আরএসভিপি জিনিসটা কি? দাঁড়াও, আরএসভিপি কি বুঝাই? আরএসভিপি আমি নিজেই শুনি নাই।
আচ্ছা, আরএসভিপি হচ্ছে এটা একটা ল্যাটিন ফর্ম, যেটাকে তুমি যদি বলো এভাবে লেখা হয় রেসপন্ডেস সিলভাস প্লেট। রেসপন্ডেস সিলভাস প্লেট যদি ফুল ফর্ম লেখো, সেটাকে তুমি ইংরেজিতে ট্রান্সলেট করলে প্লিজ রেসপন্ড হয়, প্লিজ রেসপন্ড। ঠিক আছে, সো আমরা তো ওটাকে আর প্লিজ রেসপন্ড এই টাইপে বলি না। আর পোস্টস্ক্রিপ্ট মানে পুনশ্চ, চিঠির ক্ষেত্রে প্রায় দেখবে চিঠির নিচে পুনশ্চ লেখা থাকে, অর্থাৎ যেটা বলা হয়নি বাট ইম্পর্টেন্ট, সো পুনশ্চ দিয়ে আমরা সেটা লিখে রাখি। পুনশ্চ, বাবা মাকে সালাম দিও, পুনশ্চ দুদিন পরে বাসে একটু ঘুরে যাও, তাহলে এটাকে আমরা পোস্টস্ক্রিপ্ট বা পুনশ্চ বলে থাকি। পোস্টস্ক্রিপ্ট আসলে পরিচিত বেশি এই টার্মটা। ঠিক আছে, ওকে, আমি এটা জানতাম না। পিআরএসভি এটা, সরি পিএসভিপি, এটা একটু দেখিও। এরপর সব ম্যান হুজ ওয়াইফ হ্যাজ ডাইড ইজ কল্ড হোয়াট। তো একজন মানুষ, পুরুষ মানুষ যার বউ মারা গেছে তাকে কি বলা হয়, আর মহিলা যার স্বামী মারা গেছে তাকে কি বলা হয়, এটা নিশ্চয়ই তোমরা জানো। ওই মানুষটাকে মেল যদি হয়, যার ওয়াইফ মারা গেছে, তাকে আমরা বলি বিপত্নিক, বিপত্নিক। তো এটার ইংলিশ টার্ম কি উইডোয়ার, উইডোয়ার। আর যে মহিলা যার স্বামী মারা গেছে তাকে বলা হয় বিধবা, এবং বিধবার ইংরেজি কি, উইডো। তো ম্যাক্সিমাম জায়গাতে দেখবা যে পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দ আসছে, এখানে ঠিক উল্টা। উইডো এটাই বেসিক ওয়ার্ড, এটাই আগে ছিল, ওখান থেকেই চেঞ্জ হয়ে উইডো ওয়ার্ডটা আসলো। এর কারণ ওইটাই যে তুমি সমাজে চিন্তা করো, বিপত্নিক বা যে পুরুষ মানুষ যার বউ মারা গেছে তাকে নিয়ে মানুষ বেশি চিন্তা করে, বউ মারা গেছে আর একটা বউ আনাই যাবে। যে মহিলার স্বামী মারা যায় তার ক্ষেত্রে কিন্তু জীবনটা পুরো, একটা টাইমে আরো বেশি ছিল যখন ওই যে বিধবা বিবাহ প্রচলন ছিল না, বা একটা সময় চিতাই, স্বামীর চিতায় বউকে মেরে দেওয়া হইতো। তো ওই টাইমটাতে আসলে জিনিসটা খুবই, মানে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল, এবং উইডো শব্দটা তখনই বেশি প্রচলন ছিল। পুরুষদের ক্ষেত্রে বউ মারা গেছে, ডাজেন্ট নাথিং ম্যাটার্স। তো এখানে আসলে ব্যাপারটা ওটাই ছিল, এই জন্য বলা হয় যে এই শব্দটা, আরেকটা শব্দ আছে ব্রাইড এন্ড ব্রাইড গ্রুম, এই দুইটা শব্দ, স্ত্রীবাচক শব্দ আগে আসছে, তারপর পুংবাচক শব্দ আসছে, এটা আমরা জেন্ডারের ক্ষেত্রে দেখবো। তো যাই হোক, তাহলে যে মানুষের বউ মারা গেছে তাকে বলবা তুমি উইডোয়ার বা বিপত্নিক, আর যে মহিলার স্বামী মারা গেছে তাকে বলবা উইডো। তাহলে এখানে উত্তর কি হবে, বি হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখিও দুইটাই দেখা লাগবে। এবং ওটা বললাম যে দুইটা শব্দ এমন আছে যেটা স্ত্রীবাচক শব্দ থেকে পুংবাচক শব্দ আসছে, দুইটা কি কি, একটা হচ্ছে উইডো থেকে উইডোয়ার, আর একটা হচ্ছে ব্রাইড থেকে ব্রাইড গ্রুম। ওকে, এরপর আসো আরো দুই একটা প্রশ্ন দেখি। 9 নম্বর প্রশ্ন, দেখো তো কি বলা যায়। আচ্ছা, 9টা 30 বাজে, আর কি যাব। আচ্ছা, আমি খেয়াল করি নাই ওর আইডি থেকে লাইভ নিচ্ছে, সমস্যা নেই, কি করার, নিচ্ছে যখন নিক। আচ্ছা, যাই হোক, ওটা সমস্যা না। আচ্ছা, তার দুইটা প্রশ্ন দেখি আমরা। এ ম্যান হু ইজ অ্যাভার্স টু চেঞ্জ অ্যান্ড প্রোগ্রেস ইজ সেড টু হোয়াট। এটা বাদ গেছে, দেওয়া উচিত ছিল। অ্যাভার্স মানে বিমুখী, চায় না এরকম বুঝায়, বিদ্বেষী। তাহলে এ ম্যান হু ইজ অ্যাভার্স, চায় না, কি চায় না, টু চেঞ্জ এন্ড প্রোগ্রেস, যে পরিবর্তন চায় না, উন্নতি চায় না, তাকে কি বলা হয়। কিছু মানুষ দেখবে সমাজে আছে, যেমন হচ্ছে, রাগ করিও না, পুরান ঢাকার কিছু মানুষ আছে, কোনোভাবেই তাদের কালচার তারা চেঞ্জ করতে চায় না। ঠিক আছে, তাদেরকে কি বলা হয় বলতো? নিশ্চয়ই এটা তোমরা জানো, কনজারভেটিভ, রক্ষণশীল, যেটা আছে সেটা নিয়েই বসবে। দুনিয়া কই যাইতেছে, কি হইতেছে, ডাজন্ট ম্যাটার, তারা যেখানে আছে সেখানেই থাকবে, এটাকে রক্ষণশীল বলা হয়, কনজারভেটিভ বলা হয়। ঠিক আছে, এরপর আসো কবলার ইজ এ পার্সন হু। এটা তুমি নিশ্চয়ই জানো, কবলার মানে কি, বললাম মুচি। তাইলে সে আসলে কি করে, মেন শুজ, জুতা মেরামত করে। তাইলে উনি কিন্তু জুতা মেরামত করে, মেন করে, নট সেল। সেখানে উত্তর কি হবে, সি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আজ ছেড়ে দিব। ওকে, ঠিক আছে, তাইলে 10-এর সি, 10-এর সি কারা বলছো, এই যে মুশফিয়া বলতেছো, উমাইজা বলছো, দেন হচ্ছে ইয়াসমিন বলছো। ওকে, তাহলে 10-এর সি, অনেকে বলতেছো, অনেকে আছো, কে কে আছো, অহনা আয়াত আছো, আমিনা আক্তার আছো, ইয়াসমিন আক্তার আছো, সানি আছে, সাদিয়া আছে, জাফরিন আছে, দেন মুশফিয়া, মাহমুদা লিলি, আয়েশা সিদ্দিকা, চৈতি, মরিয়ম আছে, আমিনা, অভ্রনীল, বৃষ্টিদেব, আরাফাত, বাবুল হোসাইন, সুমাইয়া সুলতানা, মাহাবুর মাহিন, দেন কবিতা আক্তার মিম, সাফুরা বেগম, সুমাইয়া ইসলাম, লস্কার জাকিয়া, তানজিনা সুলতানা, জিম্মি মিম্মি, বাবা সুন্দর নাম তো, জিম্মি মিম্মি, মোসা পাপি বেগম আছে, দেন হচ্ছে সানজিদা ইসলাম,
তারপর আর কি আছে? আর উপরের কমেন্ট দেখা যাইতেছে না। আবির শিহাব আছে, রুবাইয়া, আনিকা, ইশিকা, অনেকে আছো। তাহমিদ এডটেক, আচ্ছা ওই যে এডটেক আসছে, তোমার নাম এসেছে, এডটেক দিছো কেন? নূরে জান্নাত, মিম, লাবিবা আক্তার, 10 এসসি, S10 এসসি, জুথি, অনেকেই আছো। যাই হোক, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। তোমরা একটু প্যাটার্ন করে পড়ে নিও, আর কিভাবে পড়তে হবে, কি করতে হবে। শুরুতে বলছিলা বারবার বাদতেছে, একটু ওখানে যেও, এখন আর বাদবে না। ওটা ঠিক হয়ে গেছে, মানে আর নেক্সট টাইম প্লে করলে ওরকম হবে না। তুমি একটু জায়গাটা দেখে নিও, যদি কোনো মনে হয় যে শুনতে পাও নাই বা দরকার আছে, তাহলে ওই জায়গাটা একটু দেখে নিও, তাইলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে মোটামুটি এই পর্যন্তই ছিল। এখন যদি তোমার কোনো প্রবলেম থাকে, কোনো ইস্যু থাকে, তাহলে তুমি আমাকে জানাইতে পারো, সেটা রিপ্লাই করে 9:33 বাজে, 9:35 পর্যন্ত আছি, জানাইতে পারো যদি কোনো প্রবলেম থাকে। ওকে, আমি প্লেস পেজটা ক্লোজ করি। হ্যাঁ, স্ত্রী মারা যাওয়ার পর, মানে স্ত্রী মারা গেছে যতক্ষণ ওই অবস্থায় থাকবে, ততক্ষণই তুমি তাকে বিপত্নিক বলবা। মনে করো যে একজন মহিলার স্বামী মারা গেছে, ততক্ষণই সে বিধবা, যতক্ষণ না সেকেন্ড ম্যারেজ করছে। দ্বিতীয়বার বিবাহ করলে তাকে আর বিধবা বলে না। তো যতদিন বিবাহ না করতেছে সেকেন্ড, ততদিন তুমি তাকে বিধবা বা বিপত্নিক এই টার্মটা ইউজ করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, পড়া উচিত কিভাবে মনে থাকে না? তো মনে থাকে না, দ্যাট মিন্স ভোকাবুলারির ক্ষেত্রে যেটা বলি, বারবার দেখতে হবে। আমরা এখন গ্রুপ ভার্ব চালাইতেছি, গ্রুপ ভার্ব শেষ হইলেই আমরা 15 মিনিটস গেম চেঞ্জারে সিনোনিম অ্যান্টোনিম দিব। এখন কথা হচ্ছে তোমরা পড়ো কিনা। আমি যদি কোনোদিন দিতে ভুলে যাই বা লেট হয়, আমার সব ডিভাইস আসলে ওইগুলা সাপোর্ট করে না, এটা হয়েছে প্রবলেম পরে। আচ্ছা, আমি এটা ঠিক করে দিব, কিন্তু কথা হচ্ছে তোমরা আমাকে কখনো মনে করাইও যাও না। দ্যাট মিন্স তোমরা কি আসলে পড়ো? এতজনের মধ্যে কেউই মনে করাই দাও না, তাইলে আসলে পড়ো কি তোমরা? উইডো মানে বিধবা। উইডো মানে কি? বিধবা মানে ওই মহিলাকে বুঝায়। একটা মহিলা যার স্ত্রী মারা গেছে তাকে উইডো বা বিধবা বলে। ওখানে তো বলছিলাম ম্যান, যার স্ত্রী মারা গেছে। ওই যে পুরুষের স্ত্রী মারা গেছে তাকে কেন তুমি উইডো বলবা? উইডো তো একটা ফেমিনাইন শব্দ, আমি তোমাকে বললাম না? উইডো এবং ব্রাইড এই দুটো এমন শব্দ যেখানে স্ত্রীবাচক শব্দ থেকে পুং শব্দটা আসছে। তো এখানে ফেমিনাইন জেন্ডার হচ্ছে উইডো, ম্যাসকুলিন জেন্ডার উইডোয়ার। তাহলে অবশ্যই ম্যানকে ইন্ডিকেট করার জন্য তুমি উইডোয়ার বলবা। ঠিক আছে? আর ওই ব্রাইডের ক্ষেত্রে একই রকম। ব্রাইড ফেমিনাইন এন্ড ব্রাইড গ্রুম হচ্ছে তোমার ম্যাসকুলিন। এখানে ওইটাই ঝামেলা লাগে, যে লাগতেছে ম্যাক্সিমাম জায়গাতে দেখবা যে অ্যাক্টর অ্যাক্ট্রেস, অ্যাক্টর মেল এন্ড অ্যাক্ট্রেস ফিমেল। তো এখানে ওই জিনিসটা উল্টা। উইডো এটা বেসিক শব্দ ছিল, মনে হবে যে এটা পুরুষ, মেবি না, উইডো একটা পুরুষবাচক এন্ড উইডোটা ফিমেল। আচ্ছা, আচ্ছা, আব্দুল্লাহ নোমানের নাম নাম নিতে বলতেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরি বলতেছো। আচ্ছা, মনে করে দিও। হ্যাঁ, আমি যদি কোনোদিন ভুলে যাই, আমাকে একটু কোশ্চেন সেকশনে বা জেনারেল সেকশনে মেনশন দিও। জেনারেল সেকশনে, জেনারেল ডিসকাশন সেকশনে, তাহলে আমি তোমাকে ওটা দিয়ে দিব। কারণ প্রতিদিন তো মনে থাকে না। সব থেকে বড় ঝামেলা হচ্ছে যে আমার ফোনে ওইটা আসলে সেট করা নাই। মানে তোমাদের যেখান থেকে স্ক্রিনশট নিয়ে দেই আমি, ওইটা ফোন দিয়ে স্ক্রিনশট নিলে খুবই ব্লার হয়ে যায়। তো আমি আইপ্যাড দিয়ে নিই, যে কারণে ডিভাইস না থাকলে সমস্যা হয়ে যায়। যাই হোক, আমি ফোনে দেখি, সেভ করে সেভ মেসেজে রেখে দিব এরপর অনেকগুলো। পড়া ভালো করে কমপ্লিট করতে পারে না। পড়াও কমপ্লিট করতে পারি না, একটু ফাস্ট হওয়ার ট্রাই করো, এবং ট্রাই করো যে এখন ফার্স্ট টাইমে তো সবকিছু 100% করা পসিবল না। যতটুকু সম্ভব হয় ভালো করে পড়ে দিয়ে দাও, এরপর তো রিভিশনের টাইম পাবাই। আচ্ছা, মুসা মুসাম্মাত হয়তো, বুঝছো? মশা না, ওর হচ্ছে মুসাম্মাত। ওটা সম্ভবত শর্টে লিখছে। ঠিক আছে? তুমি ওকে জিজ্ঞাসা করতে পারতা এভাবে কেন মশা বলতেছো। তুমি লিখতে পারতা ইংরেজিতে এমওএসি, মশা বলতে কি বুঝাই, বা এখানে তুমি কি বুঝাইছো, তুমি মশা কেন লিখছো। দেখ, আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমরা নিজেদের মধ্যে ঝামেলা বাঁধিও না, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখো। কারণ দেখবা যে একসময় তোমরাই একই মেডিকেলে চান্স পাইছো, বন্ধু বান্ধব হয়ে যাচ্ছ, কলিগ হবা, সারা জীবন দেখবা যে এই এখান থেকে যে পরিচয়, এটা নিয়ে বিয়ার করা লাগবে, চলা লাগবে। যে অনেকে আছে না, আমাদের ব্যাচে তো অনেকে আছে, একসাথে কোচিং করছে, একসাথে পড়াশোনা করতেছে। তোমাদের এখানে অনেকেই দেখবা যে একসাথে পরবর্তীতে মেডিকেল পড়তেছো, কলিগ হয়ে যাচ্ছ। তো সম্পর্কটা সেভাবেই রাখবে। ঠিক আছে? ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো, আহ মানে সব দিক থেকে পারফেক্ট থাকো। ঠিক আছে? তার মধ্যে একটু পড়াশোনা করবা, খুব বেশি পড়া লাগবে না। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট কোন ক্লাসে দেখা হবে।